বিশ্বাস খুব কঠিন একটা জিনিস। এই বিশ্বাসের কারণে যেমন একটা সম্পর্ক সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনি বিশ্বাসঘাতকতা একটা সম্পর্ক এবং মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আজকে এমনই একটা গল্প শোনাবো আপনাদের, যেখানে একদিকে রয়েছে নিজের সবচেয়ে ভরসাযোগ্য ছোট ভাই আর প্রাণপ্রিয় স্ত্রীর বিশ্বাসঘাতকতা, আর অন্যদিকে রয়েছে এক সন্তানহারা বাবার করুণ আর্তনাদ। একটা অদ্ভুত কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে একজন অফিসার আটকা পড়ে যায় এক নির্জন জঙ্গলে, যেন সেখানে কেউ তাকে ফলো করছিল, তবে আশেপাশে কারো কোনো অস্তিত্ব ছিল না। ঘটনাক্রমে সেই অফিসার পৌঁছে যায় একটা নির্জন গহীন কবরস্থানে, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত, ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প, যে রহস্যের শেষ কিনারায় থাকা সত্যিগুলো আপনার আমার কল্পনার বাইরে। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি কার্মা এর কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আর টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। মুভিটা ক্রাইম রিলেটেড হলেও শেষ পর্যন্ত না গেলে আপনি বুঝতেই পারবেন না যে আসল কালপ্রিট কে ছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই কয়েকজন ইনভেস্টিগেশন অফিসার এবং তার সদস্যদেরকে গাড়িতে করে কোথাও যেতে দেখা যায়। এদের মধ্যে একজনের নাম উদিত। তো এই সময় স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার অমর পাটনায়ক তার ফোনে উড়িয়া গান বাজাতে শুরু করে। উড়িয়া গান শুনে পেছনে বসা উদিত বলে, স্যার যেহেতু আজকে উড়িয়া গান শুনছে, তার মানে আজকে মিশনে এনকাউন্টার হবে। সাধারণত যেদিন অমর স্যার এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয়, সেই দিনই পুরো রাস্তায় উড়িয়া গান শোনে। তো তাদের সাথে জয়েন করা নতুন অফিসারের সঙ্গে একটু গল্প করছিল উদিত। তখন নতুন অফিসার জানতে চায় যে স্যার যদি হিন্দি গান বাজায়, তার মানে কি সেদিন সে অ্যারেস্ট করে? তখন উদিত সহ গাড়িতে থাকা অন্য সব অফিসাররা হেসে ওঠে, কারণ অমর স্যারের জীবনে হ্যারেস্ট বলে কোনো শব্দই নেই। সে এনকাউন্টার করতেই বেশি পছন্দ করে। তাদের এই হাসাহাসির মাঝেই সামনে থেকে অমর স্যার উদিতকে জিজ্ঞেস করে যে গেদু ফাইজুর কথা বিশ্বাস করা ঠিক হবে কিনা। আসলে তারা যেখানে মিশনে যাচ্ছে সেখানকার অপরাধীদের খোঁজ দিয়েছে গেদু ফাইজু নামের এক লোকাল খেচর। গেদু ফাইজু সবসময় সঠিক খোঁজ খবরই দেয়, তার লোকেশন ট্র্যাকিংয়ে কখনোই ভুল হয় না। তাই ধরে নেওয়া যায় যে সেখানে অবশ্যই শীর্ষ ড্রাগস সন্ত্রাসী ভাগিয়াকে পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে উদিতের সঙ্গে হিন্দি গান হবে বলে মজা করে অমর। এটা শুনে নতুন জয়েন করা ছেলেটাও হেসে ওঠে, আর বেচারা উদিতের মুখটা একেবারে ছোট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা ভাগিয়ার আস্তানায় পৌঁছে যায়। সেখানে পৌঁছেই শ্যুট করতে থাকে অমর। তার টার্গেট কখনো মিস হয় না। শ্যুট করতে করতেই অমর উদিতকে জিজ্ঞেস করে। উদিত জবাব দেয়, সন্ত্রাসীরাই আগে শ্যুট করেছিল। অমরের স্টাইলটা আসলে এরকমই, শুরুটা নিজে করলেও দায়টা চাপাবে সন্ত্রাসীদের ওপর। এমন না করলে তো সন্ত্রাসীরা ঠিকভাবে শাস্তিও পাবে না। গোলাগুলির মাঝেই অমর নতুন জয়েন করা অফিসারকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এখানে আমরা জানতে পারি নতুন ছেলেটার নাম সঞ্জীব সামন্ত। তো সেখানে উড়িয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে, উড়িয়ার প্রথম প্রধানমন্ত্রীকে, এইসব প্রশ্ন করতে থাকে অমর। সঞ্জীবও নিজের টার্গেট ঠিক রেখে অমরের প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে। প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছিল উদিত, তাই সঞ্জীব তাকেও প্রশ্ন করতে বলে। সে তো বিএ পাস, অবশ্যই উত্তর দিতে পারবে। তো অমর তাকে প্রশ্ন করে যে কোথাও যদি 5টা পাখি থাকে আর তাদের মধ্যে একজনকে শ্যুট করা হয়, তাহলে আর কয়টা পাখি সেখানে থাকবে? উদিত তখন উত্তর দেয় যে সেখানে 4টা পাখি থাকবে। এটা তো খুব সহজ প্রশ্ন। তখনই সামনে থাকা 5 সন্ত্রাসীর একজনকে শ্যুট করে অমর, আর বাকি 4জন সেখান থেকে পালিয়ে যায়। তখন অমর বলে উদিতের উত্তরটা ভুল, বরং একটাকে শ্যুট করলে বাকি 4জনও এভাবেই উড়ে পালিয়ে যাবে। অসাধারণ শ্যুট আর জমকালো ফাইট শেষে অমরের সাথে সবাই আস্তানার গোপন ঘরে চলে যায়, কারণ মেইন কালপ্রিট ভাগিয়াকে এখনো পাওয়া যায়নি। তো গোপন ঘরে গিয়েও তাকে কোথাও দেখা যাচ্ছিল না। অবশেষে অমরের চোখ পড়ে একটা গর্তে, যেখান থেকে ভাগিয়া ঘাড় উঁচিয়ে উকি দিচ্ছিল। এটা দেখে অমর ভাগিয়াকে ডেকে কাছে আসতে বলে, কারণ তারা ভালোভাবে কথা বলেও তো ব্যাপারটা মিটিয়ে নিতে পারে। লোকটার নাম ছিল ভগবান দাস, কিন্তু এতক্ষণ মজা করেই ভাগিয়া বলছিল অমর। অমরের ডাকে ভগবান দাস হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। ব্যাগে রয়েছে 11 লাখ টাকা। সে অমরকে ওই 11 লাখ টাকা অফার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সময় অমরের সাথে থাকা অফিসারের নাম ছিল পাণ্ডুবাবু। তো পাণ্ডুর 5 লাখ টাকার প্রয়োজন ছিল। অমর বলে, তাহলে 5 লাখ টাকা নেবে পাণ্ডু, আর বাকিটা সবাই মিলে ভাগ করে নেবে। ভাগিয়ার সাথে তার ডিল একেবারে ফাইনাল, তবে শর্ত আছে। শর্তটা হলো ক্যারাম খেলতে হবে এবং ভাগিয়াকে রেড কুইন জিততে হবে। এটা বলে রেড কুইন সে এমন একটা জায়গায় রাখে যেন ভাগিয়া সেটা খুব সহজেই ফেলে দিতে পারে। ভাগিয়া তো ভীষণ খুশি, কারণ এটা তো খুবই সহজ।
ভাগিয়া প্রস্তুতি নিয়ে নির্ভুল টার্গেট করে রেড কুইন ফেলে দেয়। তারপরই খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করতে থাকে। সে জিতে গেছে, কিন্তু জেতার পরেও অমর তাকে শ্যুট করে, কারণ ক্যারাম খেলায় রেড কুইন ফেললেই রেড কুইন তার হয়ে যায় না, বরং রেড কুইনকে কভার দিতে হয়। কিন্তু ভাগিয়া তো সেটা করেনি, তার আগেই উদযাপন শুরু করে দিয়েছে। আর জেতার আগেই কখনো সেলিব্রেশন করতে নেই, তা না হলে অবস্থাটা কিছুটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো হবে। এই বলেই অমর নিজেই রেড কভার করে। এরপর উদিত ভাগিয়ার দিকে এগিয়ে যায়। ভাগিয়ার দুবাইতে 5টা বাড়ি রয়েছে, বিভিন্ন শহরে রয়েছে অসংখ্য প্রপার্টি, যার মূল্য 100 কোটিরও উপরে। আর আজ সে 100 কোটি টাকার মালিক এখানে এভাবে পড়ে আছে। এসব বলেই থু দেয় উদিত। অমর বলে, ভাগিয়া তার কর্মফল পাচ্ছে। ওড়িশার সবচেয়ে বড় ড্রাগ লর্ড সে, তার জন্য অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। রেজাল্ট কি হবে সেটা মানুষের হাতে নেই, কিন্তু কর্ম তার নিজের হাতেই। মানুষ তার কর্মফল সম্পর্কে চিন্তা করুক বা না করুক, সঠিক সময়ে সে সেটা পেয়েই যাবে। এতটুকু বলেই আবার 2টো গুলি চালায় ভাগিয়ার বুকে। আর ভাগিয়ার গল্পটাও এখানেই শেষ করে দেয়। এরপর অনেক দিন কেটে যায়। সিন শিফট হয় নদীর পাড়ে। সেখানে দুজন মিলে রিলস বানাচ্ছিল। এদের মাঝে একজন মোটা মোষের মতন, সে নাচছিল, আর অন্য ছেলেটা ভিডিও করছিল। এরপর তারা রোল পরিবর্তন করে ক্যামেরাম্যান হিরো হয়, আর হিরো হয় ক্যামেরাম্যান। সে নাকি তার থেকেও ভালো নাচবে, ভাইরাল হওয়ার নেশা যাকে বলে। কিন্তু নাচতে নাচতে ছেলেটা পা মচকে পড়ে যায়, আর তখনই পাশে ভাঙা ময়লা জায়গায় তাকায়। দুজনের চোখেই ভয় দেখা যায়, কারণ সেই ময়লা নিচু জায়গায় একটা লাশ পড়ে আছে। এটা দেখে 2টো ছেলেই ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা উদিতদের অফিসের সবাইকে ওএসআইটি অফিসের কাজে দেখতে পাই। আজ উদিত বেশ খুশি, কারণ তাদের স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার অমর আজ 6 মাস পর পুনরায় জয়েন করছে। সবাই যে অমরকে পছন্দ করত এমন নয়, এখানকার কেউ কেউ অমরকে অপছন্দও করত, যেমন বিরাজ। সবাইকে অমরের প্রশংসা করতে দেখে তার খুব রাগ হয়। অমর আসবে বলে পুরো অফিসটাই আজ শান্ত, আর অমরের পুরনো সঙ্গীরা খুব খুশি। অমর ছাড়া তাদের অফিসটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এই সময় অমর প্রবেশ করে অফিসে, এসে যেন অফিস মাতিয়ে তোলে। উদিত তাদের টিমের নাম ওএসআইটি বলতে গিয়ে ও শিট বলে ফেলে। এতে বিরাজ রেগে যায়, একটা টিমের নাম ঠিকমতো বলতে পারে না। আসলে এই রেগে যাওয়ার কারণ উদিতের ভুল নয়, বরং অমরের ফিরে আসা। যাই হোক, এবার সবাই যার যার কাজে লেগে পড়ে। এই সময় অমর বিরাজের পাশে কিছু একটা গন্ধ পায়। সে বিরাজের আশেপাশে কি যেন খুঁজতে থাকে। বিরাজকে চেয়ার থেকে উঠতে বলে। কেউ বুঝতে পারছিল না যে অমর আসলে খুঁজছেটা কি। অমর কিছু একটা পোড়ার গন্ধ পাচ্ছিল, কিন্তু অন্য কেউ সেটা পাচ্ছিল না। তখন অমর নিজেই ব্যাপারটা খোলাসা করে দেয়। আসলে 6 মাস পর সে অফিসে জয়েন করেছে, আর বিরাজ সেটাতে জেলাস ফিল করছে। তার ভেতরটা পুড়ছে, অমর সেটারই গন্ধ পাচ্ছে। অমরের কামব্যাকটা বিরাজের পছন্দ হয়নি। এবার সবাই বুঝতে পারে অমর স্যার আসলে বিরাজকে খোঁচা মেরেই কথাটা বলল। তবে এই হাসি তামাশা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বিরাজের কাছে হরিরাজপুর থেকে ফোন আসে। সেখানে একটা লাশ পাওয়া গেছে। বিরাজ সাথে সাথে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। সেটা দেখে অমর বলে ওঠে, প্রমোশনের আশায় বিরাজ আবার ডিমোশন না পেয়ে যায়। এতে রেগে যায় বিরাজ। 6 মাস সাসপেন্ড ছিল অমর, কারণ সে ইনকোয়ারিতে সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। তাই অমর যেন অন্যের কথা না ভেবে নিজের চরকায় তেল দেয়। আর যে লাশটা পাওয়া গেছে, এটা নিশ্চয় অমরের হিটলিস্টেরই কেউ হবে। এবার অমর বলে, যদি তাই হয় তাহলে তো কেসটা বিরাজের নয়, অমরের। এই বলেই অমর তার টিমকে তৈরি হতে বলে, কিন্তু বাদ সাজে বিরাজ। এটা বিরাজের সোর্স থেকে পাওয়া খবর, তার মানে বিরাজই যাবে। তাছাড়া মার্ডার অলরেডি হয়ে গেছে, অমর গিয়ে আর কি বা করবে। অমর তখন জবাব দেয় যে সে কোনো মার্ডার করে না, সে এনকাউন্টার করে। যতদিন অমর ছিল না ততদিন এখানে বিরাজ বস ছিল। রিয়েল বস এবার ফিরে এসেছে, তাই বিরাজের কাজ হলো অফিসে বসে প্রমোশনের চিন্তা করা। কারণ নন্দনকাননের কোনো পোষা পশুকে জঙ্গলে ছেড়ে দিলে তার জীবন রিস্কে পড়ে যাবে তো। সুতরাং জঙ্গলে বিরাজের যাওয়ার কোনো প্রয়োজন নেই। জঙ্গলে যাওয়ার হিম্মত শুধুমাত্র অমরের। এই বলেই অমর তার টিম মেম্বার সঞ্জীবকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বিরাজও তখন রেগে মেগে তার কাজে বসে যায়। ঘটনাস্থলে আগে থেকেই পৌঁছে গেছে পুলিশ। সেখানে সে রিলস বানানো ছেলে দুটোও আছে। তাদের একজনের নাম চিকু আর একজন গোলু। তারা পুলিশকে কিছু টাকার কথা বলতে চাচ্ছিল, কিন্তু কে বলবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না। তারা মনে করে যে ওদের মধ্যে একজন বলতে গেলেই অন্যজন তাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। এমন সময় ইনভেস্টিগেশনের জন্য অমর আর সঞ্জীব আসে। পুলিশ দৌড়ে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে যায়। অফিসারের নাম ছিল ভানাম্বার পাত্র। 11 বছর হলো সে চাকরি করছে। অমর আর সঞ্জীব লাশের কাছে যায়। তারপর জানতে পারে গোলু আর চিকুই প্রথমে লাশটা দেখে পুলিশকে খবর দিয়েছে।
অমর তাদের কাছে জানতে চায় যে তাদের মাঝে কে আগে লাশটা দেখেছে। গোলু বলে সেই আগে লাশটা দেখেছে। সকাল 10টায় তারা রিলস বানানোর জন্য এখানে এসে ওই লাশটা দেখতে পায়। রিলসের কথা শুনে মজা করে অমর। এই যুবকরা কি পড়াশোনা করছে রিলস বানানোর জন্য? একজন মারা গেলেও অথচ ওরা কিছুই শিখতে পারল না, তাই তাদেরকে 50 রুপি করে জরিমানা করা হয়। কিন্তু তারা তো ভেবেছিল নিজেরাই টাকা পাবে, কারণ তারাই তো খবরটা পুলিশকে দিয়েছে। কিন্তু হলো তার উল্টো। এই গোলুর জন্যই তাদেরকে মাঝে মাঝে এরকম ঝামেলায় পড়তে হয়। সে যাই হোক, এবার অমর লাশের পাশে বালু চেক করে। এখানে বৃষ্টি শেষ হয়েছে গতকাল সন্ধ্যা 7টায়। অমর সবকিছু চেক করে ভেবে চিনতে বুঝতে পারে খুনটা এখানে হয়নি, শুধু লাশ এনে এখানে ফেলা হয়েছে। সে ভানাম্বারকে বলে গতকাল সন্ধ্যা 7টায় এখানে যতগুলো ফোন অ্যাক্টিভ ছিল সেগুলোর রেকর্ড যেন অমরকে দেওয়া হয়। এই বলে অমর সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে যাওয়ার আগে গোলু আর চিকুর সঙ্গে একটা সেলফি তুলে নেয়। পার্শ্ববর্তী একটা জায়গা পরীক্ষা করে অমর বলে যে বডি বহন করতে 2022 সালের থার মডেলের একটা গাড়ি ব্যবহার করা হয়েছে। তারপর সে সঞ্জীবকে নির্দেশ দেয় অফিসে গিয়ে রাজনের সব ডিটেলস ভানাম্বারকে পাঠাতে। অমর নিশ্চিত যে এই কেসের সঙ্গে রাজন জড়িত আছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। গাড়িতে যাওয়ার সময় সঞ্জীব 3টা প্রশ্নের উত্তর জানতে চায়। প্রথম প্রশ্নটা হলো অমর কিভাবে মার্ডারের টাইম বুঝে ফেলল। অমর তখন লজিক দেখায় যে সাধারণত একটা লাশের পচন ধরতে 16 থেকে 18 ঘন্টা সময় লাগে, আর ভানাম্বারের কথা অনুযায়ী সেখানে বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যা 7টায়। তো সেখানকার মাটি ভেজা ছিল, কিন্তু বডি ছিল শুকনো। তার মানে তাকে 16 থেকে 18 ঘন্টা আগে মারা হয়েছে এবং বৃষ্টির পরে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। এবার গাড়ির ব্যাপারে জানতে চায় সঞ্জীব। অমর তখন জানায় যে ভেজা মাটিতে গাড়ির টায়ার ক্লিয়ার প্রিন্ট রেখে গেছে। এর চাকা ছিল 7.5 ইঞ্চি চওড়া। তাছাড়া দুটো টায়ারের দূরত্ব থেকেও বোঝা যায় এটা ছিল 2022-এর থার মডেল গাড়ি। এবার সঞ্জীবের শেষ প্রশ্ন, অমর কিভাবে বুঝলো যে এই কেসের সঙ্গে রাজন জড়িয়ে আছে? এটার উত্তরও খুবই সহজ। রাজনের 2022 থার মডেল গাড়ি আছে, আর ভিকটিমের সাথে রয়েছে তার পুরনো শত্রুতা। রাজন তাকে এই এলাকার রাজা হয় বাধা হিসেবে দেখে। সঞ্জীব তখন বুঝে যায় অমর শার্লক হোমস কিংবা ব্যোমকেশ বক্সির থেকে কোনো অংশে কম যায় না। তবে এসব অমরের ভালো লাগে না। এসব তদন্ত বিরাজের জন্যই ঠিক আছে। অমরের ভালো লাগে অ্যাকশন। এই 6 মাস অ্যাকশন ছাড়া তার খারাপ লাগার কথা, কিন্তু লাগেনি, কারণ এই 6 মাস সে জাজের গান এবং রান্না শিখেছে। অনেকদিন হলো সঞ্জীব অমরের হাতের রান্না টেস্ট করে দেখেনি। একদিন সময় পেলে প্ল্যান করে তারা এটা করতে পারে। এসব গল্প করতে করতেই অমর গাড়ি ঘুরিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে, কারণ এই রাস্তা দিয়ে গেলে 7-8 কিলোমিটার রাস্তা কমে যায়। কিন্তু সঞ্জীব বেশ ভয় পাচ্ছিল, কারণ এই রাস্তা নিয়ে সে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছে। কিন্তু অমরের সামনে যদি দুটো রাস্তা থাকে সে শর্টকাটটাই বেছে নেবে। যে রাস্তায় কেউ যায় না সেটাতেই সে যাবে, না হলে অন্য কারোর সাথে তার পার্থক্য হবে কোথায়? কিন্তু ঝামেলা একটা হয়েই যায়। হঠাৎই অমরদের গাড়ি বন্ধ হয়ে যায়। অমর মজা করে বলে যে সঞ্জীব কিছুক্ষণ আগে ভূতের কথা বলেছে, তাই এমন হলো না তো? তারপর দুজনেই গাড়ি থেকে নেমে পড়ে চেক করার জন্য। কিন্তু না, তারা এটা ঠিক করতে পারবে না। টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে। অমর বুঝতে পারে তাদেরকে কারো সাহায্য নিতে হবে, কিন্তু এত রাতে এখানে তাদের সাহায্য করবে কে? তার চেয়ে ভালো ভানাম্বারকে ফোন করলে সে গাড়ি পাঠিয়ে দেবে। সঞ্জীবেরও এই বুদ্ধিটা খারাপ লাগে না, কিন্তু অমর ভানাম্বারকে ফোন করতে গিয়ে দেখে এখানে তো কোনো নেটওয়ার্কই নেই। তাই সে সঞ্জীবের ফোন থেকে ট্রাই করতে বলে। সঞ্জীব দেখে তার ফোনটা বন্ধ হয়ে গেছে। সঞ্জীব বারবার বলে যে এই রাস্তায় এসে তারা ভুল করেছে, এখন তাদের উচিত গাড়িতেই রাতটা কাটিয়ে দেওয়া। কিন্তু অমর বলে দোষ তো রাস্তার নয়, দোষ হলো নেটওয়ার্কের। এমন সময় অনেক দূর থেকে একটা আলো দেখতে পায় অমর। তার ধারণা ওই আলোর মানুষটার কাছেই তারা সাহায্য চাইতে পারবে। সে সঞ্জীবকে ব্যাকসিট থেকে টর্চ আনতে বলে। তারপর দুজনেই চলতে থাকে সেই অজানা আলোর দিকে। যাওয়ার পথে অমর বলতে থাকে যে তারা গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখে এটা কোনো ডাইনির বাড়ি, আর সেখানে যাওয়া মাত্রই যদি ডাইনিটা সঞ্জীবের ওপর আক্রমণ করে বসে, যদি সঞ্জীবের রক্ত চুষে নেয়। এসব বলে সে সঞ্জীবকে মজা করে ভয় দেখাচ্ছিল, কিন্তু সঞ্জীবের এসব মজা ভালো লাগছিল না। একে তো তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে জঙ্গলের মধ্যে, তার উপর আবার ফোনেও চার্জ নেই। যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে তো কেউ জানতেও পারবে না। এই চার্জের কথা শুনে অমরের আর একটা গল্প মনে পড়ে যায়। আগে যখন তার কাছে কোনো ফোন ছিল না তখন সে একটা ফোন কেনে, কিন্তু ফোনে চার্জ থাকতো না। তাই সে সারাদিন সবসময় ফোনে চার্জ দিত। তারপর এক জ্ঞানী ভদ্রলোক তাকে পাওয়ার ব্যাংক কেনার পরামর্শ দেয়। এরপর থেকে সে সারাদিন সারা রাত চার্জ দেয়, কখনো ফোন কখনো পাওয়ার ব্যাংক। এটা বলে সে হাসতে শুরু করে। এমন সময় সঞ্জীবের মনে হয় কেউ যেন তাদেরকে ফলো করছে। লাইটের আলোয় পেছনের দিকে তাকায় সে, কিন্তু কোথাও কেউ নেই।
সঞ্জীবের কথা শুনে অমরও পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। অমর সঞ্জীবকে তিরস্কার করে বলে হয়তো সে হরর কোনো সিরিজ দেখে তার মাথাটা নষ্ট করে ফেলেছে। তারপর দুজনে আবারও চলতে থাকে। একটা সময় তারা পৌঁছে যায় সেই আলোর কাছে। সেটা আসলে একটা কবরস্থান ছিল। এই জঙ্গলের মাঝেও কবরস্থান? তারা অবাক হয়ে যায়। তখন অমর বলে এটা একটা ম্যানচেস্টার গোর, ব্রিটিশদের তৈরি। ব্রিটিশরা যেখানেই গেছে সেখানেই তাদের চিহ্ন রেখে দিয়েছে। বলতে বলতে কবরস্থানের ভিতরের ঘরের দিকে চলে যায় অমর। সঞ্জীব ভয়ে যেতে চায় না। অমর বলে এখানকার সবাই মৃত্যুর পর গভীর ঘুমে ঘুমিয়ে আছে, এরা কেউ কিছু করতে পারবে না। এখন ভেতরে যদি কেউ জেগে থাকে তাহলে সে আমাদের সাহায্য করতে পারে। ভেতরে গিয়ে অমর ডাকতে থাকে কেউ আছে কিনা, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। হঠাৎই তাদের পেছনে কবরস্থানের কেয়ারটেকার উইলিয়াম হারিকেন হাতে দাঁড়ায়। সে জানতে চায় তারা কি প্রয়োজনে এখানে এসেছে। তখন অমর তার কাছে একজন মেকানিকের সাহায্য চায়। লোকটা জানায় মেকানিক গ্রামে রয়েছে, কিন্তু এত রাতে তো গ্রামে যাওয়া সম্ভব নয়, যা করার আগামীকালই করতে হবে। তখন অমর রাতটা সেখানেই কাটাতে চায়। সঞ্জীব নিজেদের পরিচয় দেয়, তো লোকটা তখন সেখানে তাদেরকে থাকতে নিষেধ করে না। তারা সেখানে যতদিন খুশি থাকতে পারে, কিন্তু তার ঘরটা নোংরা হয়ে আছে, সেটা পরিষ্কার করতে হবে। তাই সে তাদের চেয়ার এনে বসতে দেয়। সেখানে বসে তিনজন গল্প করে। উইলিয়ামের বাবা এখানকার কেয়ারটেকার ছিল। বাবার মৃত্যুর পর 15 বছর বয়সেই উইলিয়াম এখানকার দায়িত্ব নেয়। তার মানে সঞ্জীবের জন্মের আগে থেকেও সে এখানকার কেয়ারটেকার। এরই মাঝে অমরের মনে হয় যে এরকম চাঁদনি রাতে এই সুন্দর পরিবেশে একটু ড্রিঙ্কস হলে মন্দ হতো না। তখন উইলিয়াম বলে তার কাছে দেশি লিকুইড আছে, যদি তারা চায় তাহলে উইলিয়াম এনে দিতে পারে। অমর তো মহা খুশি, তার দেশিতেই চলবে। উইলিয়াম তখন দেশি মদ নিয়ে আসে, কিন্তু তার কাছে সোডা বা কোল্ড ড্রিঙ্কস কিছুই নেই। তাই সে পানি দিয়ে পেগ বানাতে চায়, কিন্তু অমরের আবার মিক্সচার পছন্দ না। তবে এখানে যা পাওয়া গেছে তাই তো অনেক। কিন্তু সঞ্জীব ড্রিঙ্কস করতে চায় না, কারণ সে ডিউটিতে আছে। অমর যুক্তি দেখায় যে তাদের ডিউটি টাইম শেষ, তবুও সঞ্জীব অজুহাত দেখায়। একে তো দেশি, তার উপর সোডা বা কোল্ড ড্রিঙ্কস কোনোটাই নেই। কিন্তু অমরের ভাবনা আবার ভিন্ন রকম। বিদেশি পদার্থ কয়জনই বা পায়? সারা দেশে যারা যারা ড্রিঙ্কস করে তাদের 66% মানুষই দেশি মদ খায়। অমরের জোরাজোরিতে সঞ্জীবও ড্রিঙ্কস নিতে বাধ্য হয়, কিন্তু কেয়ারটেকার উইলিয়াম ড্রিঙ্ক নেয় না। সে মেহমানদের খাবার বানাবে, তার কাছে ডিম আছে। ডিম আর ভাত শুনে অমরের বেশ পছন্দ হয়। একটু পর উইলিয়াম এসে জানায় যে তার কাছে কোনো মশলা নেই, তবে শুকনো আমের বড়ি আর শুকনো মরিচ দিয়ে সে রান্না করতে পারবে। অমর বলে দেশি মদ আর দেশি রান্না, এই সময়টা তো তার জীবনে মূল্যবান হয়ে থাকবে। অনেকদিন পর এমন রাত পেল সে, যেখানে মোবাইল নেই, ইন্টারনেট নেই। ইতিহাস হয়ে থাকবে রাতটা। উইলিয়ামের তৈরি খাবার টেস্ট করে দেখে অমর, তারপর প্রশংসায় পঞ্চমুখ, দারুণ সুস্বাদু। এ সময় সঞ্জীব জানতে চায় যে এই একাকী জঙ্গলে উইলিয়ামের ভয় লাগে কিনা। তখন উইলিয়াম জানায় যে তার মৃত মানুষদেরকে ভয় লাগে না, কিন্তু জীবিত মানুষকে ভয় পায়। এর অবশ্য একটা কারণও আছে, তার স্ত্রী অনেক আগেই মারা গেছে। তারপর উইলিয়াম নিজের ছেলে রবিনকে তার মায়ের ভালোবাসা ছাড়াই বড় করেছে। উইলিয়ামের নামে কিছু জমি ছিল, তার বাবার দোয়ায় কিছু চার্চ এবং কবরস্থানের কাজ পেয়েছিল সে। সব মিলিয়ে জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল তার। কিন্তু 4 বছর আগের একটা ঘটনাতে তাকে জীবিত মানুষের সম্পর্কে ভয় ধরিয়ে দেয়। এখন থেকে শুরু হয় ঘটনার ফ্ল্যাশব্যাক। উইলিয়াম চার্চে ছিল, গডের প্রার্থনায়। এমন সময় একটা মেয়ে দৌড়ে আসে তার কাছে। প্রচণ্ড উত্তেজিত সে। এসে উইলিয়ামকে বলে রবিন ফোন করেছিল, কিন্তু উইলিয়ামের ফোন বাসায় রেখে আসার কারণে উইলিয়াম রিসিভ করতে পারেনি। রবিনের এমডির অ্যাডমিশন হয়েছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। রবিন ফিরবে ডাক্তার হয়ে। এই কথা শুনে উইলিয়াম মহা খুশি, কিন্তু এই মহা খুশির খবর কেন মেয়েটা আস্তে আস্তে বলছে? এটা তো লাউডলি বলার কথা। এই খুশিতে সে জোরে জোরে বলতে থাকে আমার ছেলে ডাক্তার হয়ে ফিরবে। এটা শুনে চার্চের প্রত্যেকেই তার দিকে তাকায়। ফাদার তাকে দোয়া করে দেয় তার ছেলে ভালোভাবে ফিরুক, ভালো থাকুক। পরদিন উইলিয়াম ট্রাম্পেট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ডাক্তার ছেলেকে বরণ করার জন্য এতটুকু আয়োজন তো করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই রবিনের বাস আসে। রবিন বাস থেকে নামে। তার বাবা আর সেই মেয়েটা ফুলের মালা নিয়ে বরণ করে নেয় তাকে। ও হ্যাঁ, মেয়েটার নাম জুলি। তো রবিনের বাবা উইলিয়াম আর ট্রাম্পেট পার্টি আগে আগে চলে যায়। রবিন জুলির সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যায়। রবিন বলে জুলি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। তখন জুলিও মজা করে বলে রবিনের চেহারা দিন দিন পচা হচ্ছে। রবিন জুলিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুকে, কিন্তু জুলি অ্যাকসেপ্ট করেনি। আসলে জুলি ফেসবুকের ব্যাপারে তেমন জানে না, শুধু রবিনের কথা মতো একটা অ্যাকাউন্ট খুলেছিল। এবার রবিন গ্রামের খোঁজ খবর নেয়। জুলির বান্ধবী রিনা পালিয়ে গেছে শুনে রবিন জুলিকে বলে
তোমার গ্রামে থাকবে না বলেই সে পালিয়েছে। এটা শুনে জুলি কিছুটা রেগে যায়। 2 দিন শহরে থেকেই রবিন একেবারে শহুরে বাবু হয়ে গেছে নাকি? এটা কি শুধু জুলির গ্রাম, রবিনের গ্রাম না? এই বলে জুলি রাগে আগে আগে চলে যায়। রবিনও তাকে পেছন থেকে ডাকতে থাকে। এরপর থেকে তাদের প্রেম বেশ ভালোই জমে ওঠে। জুলি গ্রামের মেয়ে, তাতে কি? সেও নাচে, গানে কিংবা খেলাধুলায় কোনো অংশে কম নয়। যদিও সে লজ্জা পায় রবিনকে, কিন্তু রবিনের বড়শিতে ধরা পড়ার জন্য আকুল হয়ে আছে সে। গ্রামের বিয়ে কিংবা কোনো অনুষ্ঠানে তারা হয় মধ্যমণি। উইলিয়ামও তাদের সম্পর্কের ব্যাপারে খুব ভালো করেই জানে। তো একদিন এক অনুষ্ঠানে উইলিয়াম প্রচুর ড্রিঙ্কস করে, কিন্তু ড্রিঙ্কস বেশি করে ফেলায় সে আর নিজেকে সামলাতে পারছিল না। শেষে রবিন তাকে কোনো মতে ধরে বাড়িতে নিয়ে আসে। কি দরকার এত লিমিট ক্রস করার? যতটুকু পারবে ততটুকুই তো ড্রিঙ্কস করা উচিত। এখন উইলিয়াম না থাকলে তার কি হতো? কিন্তু উইলিয়ামের কোনো সেন্স কাজ করছে না। আবল তাবল রবিনের কলেজের কথা জিজ্ঞেস করেই যাচ্ছে সে, আর বলছে নিজেকে সে সামলাতে পারবে। যদি রবিনের সাথে কলেজে কিছু ঘটে থাকে তাহলে সে যেন সেটা বলে। উইলিয়াম সব সমস্যার সমাধান করে দেবে। বারবার এমন বলায় রবিনও নিজের কথা বলতে থাকে। সে জুলির সাথেও এই ব্যাপারে কথা বলেছে। আসলে অ্যাডমিশনের জন্য তার কিছু টাকা প্রয়োজন। কথা শেষ করে বাবার দিকে তাকাতেই সে দেখতে পায় উইলিয়াম ঘুমিয়ে পড়েছে। নিজের পোশাক না বদলেই এলোপাথারি শুয়ে আছে উইলিয়াম, আর ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছে, তুমিই আমার স্বপ্ন, তুমি ডাক্তার হও। রবিন উইলিয়ামকে ঠিকভাবে শুইয়ে দেয়। পরদিন সকালে উইলিয়াম ঘুম থেকে উঠে রবিনকে কোথাও দেখতে পায় না, কোথাও খুঁজেও পায় না তাকে। শেষে রঘু নামের একজন প্রতিবেশী জানায় যে সে রবিনকে কবরস্থানের দিকে যেতে দেখেছে। কিন্তু রবিন কবরস্থানে কেন যাবে ভেবে উইলিয়াম দ্রুত কবরস্থানের দিকে যায়। দৌড়ে সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় রবিন কবরস্থানের ভেতরে। রবিনের হাতে কোদাল, যেটা দিয়ে সে কবর খুঁড়ছে। উইলিয়াম দৌড়ে গিয়ে তাকে থামায়। সে কেন কবর খুঁড়ছে? রবিন বলে তার বাবা তার জন্য এই কাজ রোজ করছে, একদিন সে করলে এমন কি ক্ষতি হবে? কিন্তু উইলিয়াম ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। রবিনের সাহস কি করে হলো এই কোদাল ধরার? এই কোদাল দিয়ে সে শুধু কবর খোঁড়েনি, তার বাবার হৃদয়টাও ছিদ্র করে ফেলেছে। যদি উইলিয়াম চাইতো রবিন এই কাজ করুক, তাহলে অনেক আগেই রবিনের হাতে সে কোদাল ধরিয়ে দিত। ওই শহরে লেখাপড়া করার জন্য পাঠাতো না। রবিন তার স্বপ্ন, সে চায় রবিন ডাক্তার হোক। রবিনের মা যেভাবে বিনা চিকিৎসায় মারা গেছে, গ্রামের আর কেউ যেন সেভাবে না মরুক। অথচ রবিন এই কোদাল হাতে নেওয়ার আগে একটা বার তার বাবার অনুভূতি কি হবে সেটা ভাবল না। বলতে বলতে অঝরে কাঁদতে থাকে উইলিয়াম। রবিন বাবাকে জড়িয়ে ধরে সরি বলে কেঁদে ফেলে। সে ভাবেনি তার বাবা এতটা কষ্ট পাবে। সে আর কখনো এমন করবে না। আসলে ওই লোকগুলো যখন কবর খোঁড়ার জন্য ডাকছিল, তার বাবা তখনও ঘুমোচ্ছিল। তাই বাবাকে না জাগিয়ে সে নিজেই কবর খুঁড়তে চলে আসে। সব শুনে উইলিয়াম কোদাল হাতে নেয় আর রবিনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর রবিন দেখা করে জুলির সঙ্গে। চার্চের বারান্দায় কথা বলছিল তারা। সেদিন বিকেলেই রবিন শহরে চলে যাবে। রবিনের কোর্স কমপ্লিট করতে 2 বছর লাগবে। তারপর গ্রামে ফিরে একটা ক্লিনিক করবে সে। কিন্তু জুলি এখনো কেন তার বাবাকে তার অ্যাডমিশন ফির কথা বলেনি? সেদিন গ্রামে আসার আগেই তো রবিন জুলিকে ফোন করে সবটা জানিয়েছিল। আসলে জুলি সেদিন উইলিয়ামকে টাকার কথা বলতো, কিন্তু উইলিয়াম রবিনের আসার খবর শুনে এত খুশি হয়ে যায় যে জুলি তাকে আর কথাটা বলতে পারেনি। তাছাড়া উইলিয়ামের জন্য এই টাকাটা জোগাড় করাও বেশ কঠিন। তাই সব দেখে জুলি ভেবেছিল রবিন নিজেই বরং তার বাবাকে পার্সোনালি কথাটা বলে দেখুক। এই কথা শুনে রবিন জুলির ওপর কিছুটা রাগ করেই সেখান থেকে চলে যায়। জুলিও রাগ ভাঙাতে রবিনের পিছু করতে থাকে। কিন্তু ওরা জানতো না যে চার্চের ভেতর থেকে উইলিয়াম তাদের সব কথা শুনছিল। উইলিয়াম সেই সময় চার্চের ভেতরেই কাজ করছিল। সেদিন বিকেলে শহরে যাওয়ার সময় রবিনকে এগিয়ে দিতে আসে উইলিয়াম। রবিনের কোর্স 2 বছরের, তবে অ্যাডমিশন শেষে 15 দিনের ছুটিতে সে বাড়ি আসবে। তখন আর উইলিয়ামকে তার খরচ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ সে উপবৃত্তি পাবে। আর সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে বরং রবিনই উইলিয়ামকে টাকা পাঠাতে পারবে। এমন সময় কথায় কথায় উইলিয়াম রবিনের কাছে জানতে চায় যে তার অ্যাডমিশন ফি কত। তাকে কি সে বোকা অশিক্ষিত বাবা পেয়েছে? সে জানে অ্যাডমিশনের জন্য ফি প্রয়োজন, তো রবিনের কত টাকা প্রয়োজন এবং কবে লাগবে। কিন্তু রবিন কোনো উত্তর দিতে পারছিল না। এত টাকা সে কিভাবে চাইবে বাবার কাছে? এমন সময় শহরের বাসও চলে আসে। উইলিয়াম দ্রুত তাকে টাকার পরিমাণ এবং ডেট বলতে বলে, কিন্তু রবিন কিছু না বলেই বাসে উঠে যায়। উইলিয়াম তখনও জানালার বাইরে থেকে বারবার জানতে চায় কত লাগবে, কবে লাগবে। গাড়ি তো ছেড়ে দেবে, রবিন কিছু বলছে না কেন? তখন রবিন জবাব দেয় যে 2 লক্ষ টাকা লাগবে, সোমবারের আগেই। সেটা শুনে উইলিয়াম রবিনকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক টাকা জোগাড় করবে। টাকা নিয়ে যেন রবিন চিন্তা না করে।
সে যেন তার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দেয়। উইলিয়াম অবশ্যই সঠিক সময়ে তাকে টাকা পাঠিয়ে দেবে। শেষ হয় ফ্ল্যাশব্যাক। ফিরে আসে উইলিয়াম অমর আর সঞ্জীবের কাছে, যেখানে উইলিয়াম তার জীবনের কথা শেয়ার করছিল। এখন সোমবারের মধ্যেই তার 2 লাখ টাকা প্রয়োজন। সেদিন ছিল শুক্রবার, তার মানে তার হাতে আছে আর মাত্র 2 দিন। উইলিয়াম ভেবে পাচ্ছিল না যে সে কিভাবে এত টাকা পাবে, কোথায় পাবে। তাই সে নিজের 2 একর জমি বিক্রি করে দিতে চায়। কিন্তু এই অল্প জমির বিনিময়ে এই অল্প সময়ে কেউ এত টাকা দিতে রাজি নয়। অমর জানতে চায়, তাহলে কি রবিনের অ্যাডমিশন নেওয়া হয়নি? কেউ কি সাহায্য করেনি? এমন সময় আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যাই আমরা। উইলিয়াম তখনও টাকা জোগাড় করতে পারেনি। রবিবার রাত হয়ে গেছে। রাত পার হলেই সোমবার। উইলিয়াম ভীষণ চাপ এবং হতাশায় ড্রিঙ্কস করেও ওই কবরস্থানেই বসেছিল। তার কাছে ছিল দেশি মদ, যেটাতে খুব কড়া নেশা হয়, কিন্তু সেই মদ দিয়েও তার চিন্তা যাচ্ছিল না। রাত 11টায় একটা গাড়ি এসে থামে কবরস্থানের বাইরে। উইলিয়ামকে ডাকলে সে গাড়ির কাছে যায়। গাড়ির ভেতর থেকে একজন অচেনা লোক তাকে জানায় গাড়ির ভেতরে লাশ আছে। উইলিয়াম এটাকে কবর দিতে পারবে কিনা। উইলিয়াম প্রথমে লাশের ডেথ সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস দেখতে চায়, কিন্তু লোকটা জানায় তার কাছে কোনো কাগজপত্র নেই। তখন উইলিয়াম সাফ জানিয়ে দেয় যে সে অবৈধ লাশ দাফন করবে না। গাড়ির ভেতর থেকে তখন লোভনীয় অফার দেয় লোকটা, 2 লাখ টাকা। যদি উইলিয়াম লাশটা দাফন করে তাহলে সে 2 লাখ টাকা পাবে। কিন্তু উইলিয়াম কোনো কথা না শুনেই কবরের ভেতর যেতে থাকে। লোকটা বলতে থাকে, যদি উইলিয়াম দাফন না করে তাহলে অন্য কেউ লাশটা দাফন করবে, আর 2 লাখ টাকা সেই পাবে। এমন সময় উইলিয়ামের হঠাৎই মনে পড়ে তার ছেলে রবিনেরও তো 2 লাখ টাকা প্রয়োজন, তাও আবার আগামীকাল সোমবার। উইলিয়ামের মনে তখন আশার আলোর মতো লোভ দেখা দেয়। সে ফিরে যায় আর তার টাকা এবং লাশ গ্রহণ করে। গাড়িটা চলে গেলে উইলিয়াম কবর তৈরি করে। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায় সে, কিন্তু তাতে কি, সে 2 লাখ টাকা তো পেয়ে গেছে। বৃষ্টিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে লাশটা কবর দেয় উইলিয়াম। লাশটা কালো কাগজে মোড়ানো ছিল। কবর দেওয়া শেষ হলে সে টাকার কাছে আসে। তার স্বপ্ন পূরণ হতে চলেছে। চেয়ারে বসে জিরিয়ে নেওয়ার আগেই তার ছেলে রবিনকে ফোন করে আগে খুশির খবরটা দিতে হবে। তাই সে রবিনকে ফোন করে। প্রথমবার ফোন কেটে গেলেও দ্বিতীয়বার রিং হয়, কিন্তু উইলিয়াম চমকে ওঠে, কারণ রবিনের ফোনটা কবর থেকে বাজছিল, যে কবরটা সে কিছুক্ষণ আগেই 2 লাখ টাকার বিনিময়ে করে দিয়েছে। না না, এটা হতে পারে না, সে কি ভুল শুনছে? তাই সে ফোনটা কেটে আবারও কল করে। বারবার ওই একই জায়গা থেকে ফোন বাজার শব্দ। উইলিয়াম দৌড়ে যায় কবরের কাছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। উইলিয়াম দ্রুত কবর খুঁড়তে থাকে, যেন সে পাগল হয়ে গেছে। হাত দিয়ে কোদাল দিয়ে আছড়ে অবশেষে সে লাশটা বের করে। লাশের মুখের কালো কাগজটা সরাতেই তার চোখে যেন বিস্ফোরণ ঘটে। সেটা রবিনের লাশ ছিল। উইলিয়াম ছেলের লাশ দেখে মুখে হাত বুলায়, তারপর চিৎকার করে কাঁদতে থাকে। গড তার সঙ্গে এমনটা কেন করলো? এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। অমর যেন এই কাহিনী মানতেই পারছে না। একজন বৃদ্ধ বাবা বেঁচে আছে, কিন্তু তার ছেলে বেঁচে নেই। এটা আসলেই মানা যায় না। উইলিয়ামের সাথে এমনটা হওয়া উচিত হয়নি। সে উইলিয়ামের পাশে বসে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা অমরের জানা ছিল না। শুধু উইলিয়ামের হাতটা চেপে ধরে ভরসা দেয়। কিন্তু উইলিয়াম বলে, এখন সে সবকিছু মেনে নিয়েছে। হয়তো তার ছেলে রবিন কোনো ভুল কর্ম করেছিল, যার জন্য সে তার ফল পেয়েছে। সঞ্জীব জানতে চায় উইলিয়াম রবিনের ব্যাপারে আর কোনো খোঁজ নিয়েছে কিনা, রবিনের সাথে আসলে কি হয়েছিল সেটা জানা গেছে কিনা। উইলিয়াম জানায় যে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুই জানতে পারেনি। সেদিন রবিন হসপিটালে যায়নি, কিন্তু হোস্টেল থেকে ঠিকই বের হয়েছিল। সকালে সবাই তাকে বের হতে দেখেছিল, কিন্তু তারপর তাকে আর কেউ দেখেনি। এই কথা বলেই উইলিয়াম রান্নার কাজে যায়, ভাত হয়েছে কিনা সেটা দেখতে। তখন সে অমরের হাতে থাকা ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে ট্যাটুটা কিসের? অমর জানায় ট্যাটুটা কর্মফলের, যে যা করবে তাই পাবে। কথাটা শুনে উইলিয়াম একটু অবাক হয়। সে অমরের কাছে তার জীবনের গল্প জানতে চায়। অমর তো নিশ্চয়ই অনেক মানুষকেই মরতে দেখেছে, তাদেরই একটা কাহিনী না হয় বলুক। তখন অমর বলতে শুরু করে, তার জীবনের কাহিনীর অভাব নেই, তবে একটা কাহিনী সে বলবে যেটাতে সঞ্জীব গুরুত্বপূর্ণ রোলে ছিল। কিন্তু সঞ্জীব সেটা শুনতে পারবে তো? কাহিনীটা হলো কুটিয়া এনকাউন্টারের, যেখানে বারের সেই লেভেলের নাচ গান চলছিল। অমর নিজেও চিল মোডে ডান্স করে। সেখানে উদিত, সঞ্জীব সহ টিমের সবাই ছিল। ডান্স শেষে তারা সেখান থেকে একজন বড় অপরাধীকে ধরে নিয়ে যায়, যার নাম রম্যা। গাড়িতে রম্যা অনেক কথা বলে, তাকে কিডন্যাপ করা এত সহজ নয়, সে তাদেরকে দেখে নেবে, আরো অনেক কিছু। এসব শুনে অমর বিরক্ত হয়। সে উদিতকে বলে লোকটার মুখ থামিয়ে দিতে।
উদিত সাথে সাথে পিস্তল বের করে রম্যার গলায় ধরে। রম্যা এমনটাও ভাবতে পারেনি। সে ভয়ে একদম চুপ হয়ে যায়, না হলে উদিত তাকে সেখানেই শেষ করে দেবে। ডান্স করা শেষে প্রত্যেকেরই খুব খিদে পেয়েছিল, তাই অমর সবাইকে ডিনারের জন্য আহ্বান জানায়। সামনে একটা খোলামেলা রেস্টুরেন্ট, সেখানে খাওয়ার জন্য নামে তারা। ওয়েটারকে ডেকে এক একজন এক এক রকম খাবার অর্ডার করে। কেউ রুটি খাবে সাথে চিকেন, কেউ আবার রুটি সবজি সাথে পনির, লেমন, মরিচ, পেঁয়াজ তো আছেই। অমরের জন্য মাছের মাথা, আর অপরাধী রম্যা যেহেতু তাদের চিফ গেস্ট, তাই তার জন্য ভাত আর মাংস। কিন্তু ওয়েটার জানায় যে তাদের এখানে সবকিছুই শেষ হয়ে গেছে, শুধু রুটি আর সবজিই পেতে পারে তারা। প্রথম থেকে ওয়েটার কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেটা শুনতেই চায়নি। এখন কি আর করা, রুটি আর সবজি অর্ডার করে অমর। আসলে ওয়েবসাইটের ফ্রি টাকা ফ্রি খাওয়ার মজাই আলাদা। ওয়েটার খাবার আনতে যায়, অমর তার রিভলভার বের করে টেবিলে রাখে। এটা দেখে রম্যা ভীষণ ভয় পেয়ে যায়। তখন অমর বলে, ভয় পাওয়ার কিছু নেই, সে এমনি এটা বের করে রেখেছে। তাছাড়া রম্যার তো অনেক সাহস। গাড়িতে বসে সে বলছিল সবাইকে দেখে নেবে, সবাইকে টুকরো টুকরো করে ফেলবে, তাহলে এখন এত ভয় পাচ্ছে কেন? আর অমর তো তাকে এনকাউন্টার করার জন্য এখানে আনেনি। পুরো ব্যাপারটা সে উদিতকে বুঝিয়ে বলতে বলে। তখন উদিত তাকে বুঝিয়ে বলে যে তাকে যদি এনকাউন্টারই করা হতো তাহলে কি এত টাকার খাওয়া দাওয়া করানো হতো? তাদের এই মিষ্টি কথায় লোকটা আরো ভয় পেয়ে যায়, কারণ অমর তখনও পিস্তল ঘোরাচ্ছিল। অমর বুঝতে পারে লোকটার হৃদয় ঠান্ডা হচ্ছে না। এবার সে সবাইকে বলে সংবিধান পদ্ধতিতে একটা ভোট হয়ে যাক, দেখা যাক কয়জন এনকাউন্টারে ইয়েস বলে আর কয়জন নো বলে। এতে কেউ ইয়েস বলে আবার কেউ নো বলে। উদিত সম্পূর্ণ ব্যাপার অমরের উপর ছেড়ে দেয়। অমর যেটা করবে সেটাতেই সে ওকে। যদি অমর হ্যাঁ বলে তাহলে লোকটার মাথা উড়িয়ে দেবে, আর যদি না বলে তাহলে ছেড়ে দেবে। এসব দেখে লোকটা আরো ভয় পেয়ে যায়। সত্যি কি তারা এমনভাবে ভোটের মাধ্যমে মানুষের জীবন নিশ্চিত করে? সে ভয়ে ভয়ে বলতে শুরু করে, আসলে সে এখানকার লোক নয়, তার স্ত্রী এখানকার। বিশ্বাস না হলে তারা আধার কার্ড দেখতে পারে, সে তো ওড়িশা থেকে এসেছে। তখন অমর মজা করে বলে যে তার মানে সে তাদের শালাবাবু হয়, তাহলে তো আর কোনো ভয়ই নেই। কিন্তু সমস্যা হলো 8টা মার্ডার কেস, 11টা হাফ মার্ডার আর 16টা নির্যাতনের কেস। এতগুলো কেস যার ওপর আছে, তার মৃত্যু নিশ্চিত না করে তারা কিভাবে খাবারে হাত দেবে? তবে অমর বলে, আচ্ছা রম্যা আগে পেট ভরে খেয়ে নিক, তার ভয় নেই, কারণ অমর নিজেও না ভোট দিয়েছে। এটা শুনে রম্যা বেশ খুশি হয়। ওয়েটার খাবার নিয়ে এলে অমর রম্যাকে এক লোকমা মুখে উঠিয়ে দেয়। রম্যা খাওয়া শুরু করেছে। তারপর সেখান থেকে উঠে একটু দূরে যায় অমর, আর তারপরই চলে গুলি। পেছন থেকে রম্যাকে শুট করে অমর। আসলে এসব ভোট টোট তার এনকাউন্টার ঠেকাতে পারে না। হ্যাঁ, সে বলেছিল মুক্ত করে দেবে, তাই এনকাউন্টারের মাধ্যমে মুক্ত করে দেওয়া হলো। এরপর আমরা প্রথমবারের মতো অমরের নিজের বাড়ি দেখতে পাই। গাড়িতে করে বাড়ি ফেরে সে। কলিং বেল বাজাতে গিয়েও বাজায় না, তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যায়। শব্দ না করে জুতা খুলে নেয়, শাওয়ার নেয়, কিন্তু সবই সাবধানে, কারণ তার প্রিয়তমা স্ত্রী মেঘা এখন ঘুমাচ্ছে। সবশেষে নিজের হাতে কফি বানিয়ে মেঘাকে জাগায়। তার জন্য কফি রেডি। মেঘা জানতে পারে অমর ভোর 5টায় বাসায় এসেছে, কিন্তু তাকে জাগায়নি কারণ সে কেয়ারিং হাজবেন্ড। আর তার এই কেয়ারিং হাজবেন্ড কখনোই ভোর 5টায় তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে ডিস্টার্ব করবে না। এবার মেঘাকে ফ্রেশ হয়ে নিতে বলে সে ততক্ষণে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। অমর দারুণ যত্নে ব্রেকফাস্ট তৈরি করে মেঘার সামনে নিয়ে আসে। মেঘা খাবার টেবিলে বসে ফোন দেখছিল। ফোনে সে এতটাই মগ্ন ছিল যে অমরের কথা শুনতেই পায়নি। অমর তাকে দ্রুত নাস্তা করে নিতে বলে। রোজ রোজ মেঘা অভিযোগ করে যে অমর তাকে সময় দেয় না, তাই আজ অমর অফিসে যাবে না, মেঘার সাথেই কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কিন্তু মেঘা নাস্তা খেতে খেতে জানায় যে স্মিতা আজ শহরে এসেছে। সে স্মিতার সঙ্গে লাঞ্চ করবে বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছে। তার মানে অমরের সাথে আজ তার লাঞ্চ করা হবে না। অমর বুঝতে পারে এজন্যই তাহলে মেঘা আজ ফোনে এত বিভোর হয়ে আছে। অমর তখন ডিনারের কথা বলে। তাহলে তারা আজ ডিনার করবে স্মিতার ফেভারিট কোনো রেস্টুরেন্টে। এখানে নিশ্চয়ই মেঘার কোনো আপত্তি থাকবে না, কিন্তু সমস্যা হলো মেঘার তাতেও আপত্তি আছে, কারণ 3 দিন হলো ফ্রিজে রান পড়ে আছে। আর আজ যদি অমর সেটা রান্না না করে তাহলে মেঘা সেটা কুকুরকে খাওয়াবে। অমর তখন তাকে সেটা কুকুরকে দিতে না করে দেয়। সে আজকেই সেটা রান্না করে খেয়ে ফেলবে, তন্দুরির সাথে ওয়াইন, দারুণ হবে। আর মেঘা যেহেতু খাবে না, তাহলে অমর আর তার অফিসের জুনিয়র সঞ্জীবকে নিয়েই সব একসাথে সাবার করে দেবে। মেঘা হেসে বলে, তাহলে অফিসে না যাওয়ার ব্যাপারটা এটা ছিল। যদি আর কিছু লাগে তাহলে যেন সে মেঘাকে জানায়, সে সাহায্য করবে। এরপর অমর চলে যায়। যাওয়ার আগে জিজ্ঞেস করে সে মেঘাকে কোথাও ড্রপ করবে কিনা। মেঘা বলে তার ক্যাব ঠিক করা আছে, সে ক্যাবেই চলে যাবে। তখন অমর অফিসে চলে যায়।
অফিসে পৌঁছাতেই লোকাল খেচর ফাইজু তার কাছে আসে। সে একটা ভালো খবর নিয়ে এসেছে। ফাইজু অনেক শর্ট হওয়ায় অমর তাকে চেয়ারে উঠে কথা বলতে বলে, না হলে অমর তার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। ফাইজু তখন চেয়ারে উঠে অমরকে জানায় যে সে একজনকে দেখেছে। গতকাল অমর যাকে এনকাউন্টার করেছে তার ভাই রাজ্যকে, লেমন ট্রি হোটেলের 109 নাম্বার রুমে। সে একেবারেই মিথ্যে কথা বলছে না। পাঠান সে, আর পাঠানরা কখনোই মিথ্যে বলে না। তখন অমর বলে যে রাম্যাকে মারার ঘটনা তো এখনো রিপোর্ট করা হয়নি। এত তাড়াতাড়ি ফাইজু খবর পেয়ে গেল? যদি ফাইজু মিথ্যে বলে? কিন্তু মিথ্যে কথা বলার মতো লোকও তো ফাইজু নয়। নিউজটা দেওয়া শেষে ফাইজু কিছু টাকা চায়। এখন এত ভালো একটা নিউজ দিয়েছে, কিছু টাকা তো সে ডিজার্ভ করেই। অমর তখন তাকে ফোনে পাঠিয়ে দেবে বলে জানায়। সাথে এটাও বলে দেয় যে সেও হিন্দু, তাই সেও কখনো মিথ্যে বলবে না। কিন্তু ফাইজু তখনই টাকা দেওয়ার জন্য জোরাজুরি করছিল। অমর যদি পরে ভুলে যায়, তখন অমর তার পিস্তল বের করে ফাইজুকে ভয় দেখায়। ফাইজু অমরকে বলে তার কিচ্ছু লাগবে না, মরার ভয় কার না আছে। ওএসআইটি অফিসের ভেতরে গিয়ে অমর তার টিম মেম্বারদেরকে ডাকতে থাকে, কিন্তু সঞ্জীব উদিত কেউই ভেতরে নেই। এমনকি তার ফোনও কেউ ধরছে না। আছে শুধু অমরের প্রতিদ্বন্দ্বী বিরাজ। বিরাজ তখন তাকে একটু টিটকারি দিয়ে বলে যে অমরের টিম মেম্বাররা হয়তো এখনো ঘুমিয়ে আছে। কিন্তু কেন? তারা কি সারা রাত কোনো বিয়ে বাড়িতে ছিল নাকি? তখন বিরাজ বলে যে অমর তার হোয়াটসঅ্যাপ চেক করলেই সব বুঝে যাবে। কিন্তু অমরের আবার এসব হোয়াটসঅ্যাপ গ্রুপ ভালো লাগে না। এই হোয়াটসঅ্যাপটাই তার জীবনটা একেবারে নষ্ট করে দিল। এমন কোনো কোম্পানি নেই যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাশন ছাড়া তারা যেন কোনো মিশনেই যেতে পারে না। অবশ্য অমর কখনো হোয়াটসঅ্যাপ চেক করে না, আর আজও করতো না যদি বিরাজ তাকে সবটা মুখে বলতো। একরকম বাধ্য হয়েই অমর হোয়াটসঅ্যাপটা চেক করে। 500-এর বেশি মেসেজ আনরিড হয়ে পড়ে আছে। এত SMS পড়ার মুড কি আছে তার? এই গ্রুপের কথাবার্তা দেখে মনে হচ্ছে কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের আড্ডাখানা এটা। তখন বিরাজ বলে গতকাল তো অমরদের মিশন ছিল, সেখান থেকে সবাই ফিরেছে শেষ রাতে, তো এখন তো সবাই ঘুমোবেই, সেটাই তো স্বাভাবিক। তবে অমর একটু অবাক হয়, এনকাউন্টার করলো সে, আবার ভোরে অফিসেও চলে এসেছে সে, অথচ বাকিদের নাকি রেস্ট প্রয়োজন। সব জায়গায় তো সে হিরোর মতো কাজ করে। তখন বিরাজ বলে তাদের কাজ অ্যারেস্ট করা, এনকাউন্টার করা নয়। অমরের সবসময় মাথা গরম থাকে, তাই সে এমন করে। তখন অমর বিরক্ত হয়ে বলে যে আজ তার মুডটা ভালো, বিরাজ কেন তার মেজাজটা খারাপ করছে। কিন্তু বিরাজ এখনো পুরনো দিনের মতোই চিন্তা করে। ওএসআইটি একটা মডার্ন টাস্ক, এখানে বিরাজের মতো লিডার থাকলে ক্রাইমকে কন্ট্রোলে কখনোই আনা যাবে না। বিরাজও পাল্টা জবাব দেয় সে হয়তো অমরের মতো মডার্ন না, তার মতো স্টাইলিশ চুলদারিও রাখেনি সে, কিন্তু অমরের মতো সে ডিসিপ্লিন ভাঙে না। তার এসব কথা অমরের ভালো লাগছিল না, কারণ তাদের দুজনের কাজের ধরন আলাদা। তাই অমর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এতেও খোঁচা মেরে কথা বলে বিরাজ। সে বলে অমর তার কথার লজিকে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছে। এ ধরনের লোকেরা এমনই, কথার লজিক দিয়ে উত্তর দেওয়ার ক্ষমতা নেই তাদের। সেটা শুনে অমর থেমে যায়, তারপর তার চিরাচরিত অভ্যাস মতো উল্টো কথা বলে চলে যায়। বিরাজ বলে অমরের এই নিজস্ব স্টাইলের কারণেই একদিন সে ফেসে যাবে। তো অমর অফিস থেকে বেরিয়ে সোজা চলে যায় লেমন ট্রি হোটেলে, রুম নাম্বার 1009। সেখানে গিয়ে নক করলে রাম্যার ভাই রাজ্য দরজা খোলে। পিস্তল হাতে অমরকে দেখে সে ভয় পায়। ভেতরে গিয়ে অমর লোকটাকে নাচতে বলে। সে যে কোনো গানেই নাচতে পারে, তেলেগু, হিন্দি বা যে কোনো ভাষা। লোকটা তখন ফেমাস হিরো চিরঞ্জীবীর গান গেয়ে নাচতে থাকে। অমরও তার সাথে নাচে। কিছুক্ষণ ডান্স করার পর অমর বলে সে ওড়িয়া গান বাজাবে। লোকটা যেন ওড়িয়া গানে ডান্স করে। লোকটা তাই করে। অমর নাচতে নাচতেই বিছানা থেকে একটা বালিশ তুলে নেয়, আর সেটা দিয়েই লোকটার মুখ চাপা দিয়ে ধরে বিছানায়, আর তারপর বালিশের ওপর দিয়েই শ্যুট করে। একে একে 6টা গুলি চলে। এরপর আবার স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে অমর, চলে যায় একটা নদীর পাড়ে। সেখানে সিগারেট ধরিয়ে তার স্ত্রী মেঘাকে কল করে। সে কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবে। এই সময়টাতে অমরকে বেশ চিন্তিত মনে হয়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মেঘা দরজা খোলে। অমর মেঘার কাছে জানতে চায় যে তাদের লাঞ্চ আওয়ার কেমন কাটলো, স্মিতা কেমন আছে। এসব সিম্পল কথাবার্তা শেষ করে ফ্রিজ থেকে রান বের করে ম্যারিনেট করতে বলে অমর। যত বেশি সময় ম্যারিনেট হবে রান তত বেশি মজার হবে। এই বলেই সে ফ্রেশ হতে চলে যায়। মেঘা ফ্রিজ থেকে রান বের করে পেঁয়াজ মরিচ রেডি করতে থাকে। এরই মাঝে অমর গোসল শেষ করে কিচেনে এসে মেঘাকে পেছন থেকে জড়িয়ে ধরে। অমর মেঘাকে প্রশ্ন করে সে কি অমরকে ভালোবাসে। এই সামান্য প্রশ্নেই মেঘার চোখে পানি চলে আসে। সে ভালোবাসে অমরকে। অমর মেঘার চোখের পানি মুছে দেয়। মেঘার চোখের পানি সে সহ্য করতে পারবে না, কারণ সেও প্রচণ্ড ভালোবাসে মেঘাকে।
তাই সে মেঘাকে হাত মুখ ধুয়ে আসতে বলে। এরপর সে দ্রুত ফিরে আসবে বলে আবারও অফিসে চলে যায়। অমরকে তখনও খুবই চিন্তিত দেখাচ্ছিল। সে সঞ্জীবকে ফোন করে, কিন্তু ফোনে পাওয়া যায় না তাকে। অমর তখন একাই এক কাপ কফি খেয়ে নেয়। একটু পরেই সঞ্জীব সেখানে হাজির হয়। অমর জানতে চায় তার ঘুম কেমন হয়েছে, আর সারাদিন তাকে এতবার ফোন করার পরেও সে ফোনটা তুলছিল না কেন। সে তো সরকারি কোনো ক্লার্ক নয়, সে তো একজন ওএসআইটি অফিসার, তাকে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে। তখন সঞ্জীব তাকে জানায় যে তার ফোনটা আসলে সাইলেন্ট ছিল, তাই সে বুঝতে পারেনি। এজন্য সে অমরের কাছে ক্ষমা চায়। অমর তাকে ওয়ার্নিং দেয় যে আর যেন এমন কখনো না হয়। তখন কিন্তু আর শুধু সরিতে কাজ হবে না। এই কথা বলেই অমর সঞ্জীবকে তার সঙ্গে যেতে বলে। আজ অমর নিজের হাতে ডিনার তৈরি করে সঞ্জীবকে খাওয়াবে, আর সঞ্জীব কোনো অজুহাত দেখাতে পারবে না। কিন্তু সঞ্জীব বুঝতে পারছিল না যে হঠাৎ তার স্যার এমন আয়োজন করবে কেন। তবে অমরের মতে জীবনের স্পেশাল ঘটনাগুলো এমন হঠাৎই হয়ে থাকে। এরপর দুজন চলে যায় মার্কেটে রান্নার বিভিন্ন জিনিস কেনার জন্য। অমর বলে, নিজের জন্য রান্না করার চেয়ে অন্যের জন্য রান্না করায় মজা বেশি। সঞ্জীবের আবার এসব বিষয়ে ধারণা কম, সে রান্নার ব্যাপারে তেমন একটা জানে না। অন্যদিকে অমর একজন ভালো কুক। অমর জানায় আজ তারা তন্দুরি মাটন রান খাবে, মানে খাসির পা অর্থাৎ রানের অংশ সে গ্রিল করবে। এর জন্য তাদের ভিনেগার প্রয়োজন, আর ভিনেগার নিতেই মূলত তারা এখানে এসেছে। এই ভিনেগার মাংসকে এতই সফট করে যে মুহূর্তেই হাড্ডি থেকে মাংস ছুটে গিয়ে মুখে পড়ে, আর এর টেস্ট তো মুখে লেগেই থাকে। সঞ্জীব কখনো এটা খায়নি, কিন্তু আজ খাবে, আর কোনোদিন সে ভুলতেও পারবে না। আসলে রান্নাটা হলো একটা সায়েন্স, যেটা সবাই পারে না। এসব শুনে সঞ্জীব বলে ওঠে তার তো আর দেরি সহ্য হচ্ছে না। যাই হোক, এখানকার কাজ শেষ করে বিল পে করে দুজনে অমরের বাসায় চলে যায়। অমর বারবার কলিং বেল বাজায়, কিন্তু ভেতর থেকে কারো সাড়া নেই। সঞ্জীব বলে হয়তো ভেতরে কেউ নেই। তখন অমর বলে যে সে তো বিকেল 4টায় বাসায় এসেছিল, তখনও বাসায় মেঘা ছিল, এখন হয়তো সে বাইরে কোথাও গেছে। তবে সমস্যা নেই, অমরের কাছে তো ডুপ্লিকেট চাবি আছেই। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে তারা ভেতরে যায়। সঞ্জীবকে কোনো রকম ইতস্তত বোধ না করেই রিল্যাক্সে চলাফেরা করতে বলে অমর। তারপর অমর চলে যায় কিচেনে। দেখা যাক মেঘা কেমনভাবে রানটাকে ম্যারিনেট করেছে। ফ্রিজ থেকে বের করে অমর দেখতে পায় সেটা দারুণভাবে ম্যারিনেট করা। সে রবিনকে কিচেনে ডেকে রানটা দেখায় মেঘা কত পারফেক্টলি কাজটা করেছে। তারপর অমর খানিকটা ভিনেগার মিশিয়ে দেয় রানে। ভিনেগার আলাদা একটা ফ্লেভার তৈরি করবে। এরপর সে রানটা বসিয়ে দেয় ওভেনে। এবার তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ততক্ষণে তাদের ড্রিঙ্কস হয়ে যেতে পারে। তাই ড্রয়িং রুমে বসে অমর ওয়াইন ঢেলে নেয় 2টো গ্লাসে। তবে তারা কিন্তু সরাসরি চিয়ার্স বলে না, সে বলে ব্রিটিশদের কিছু ট্র্যাডিশন ফলো করবে তারা। ব্রিটিশরা গ্লাসের সাথে গ্লাসের টক্কর দিয়ে চিয়ার্স বলতো। 2 গ্লাসের তৈরি শব্দটা নেগেটিভ চিন্তাভাবনা দূর করে দিত। এরপর তারা গেস্টের গ্লাস থেকে খানিকটা ওয়াইন ঢেলে নিত। এটা বলে অমর সঞ্জীবের গ্লাস থেকে খানিকটা ওয়াইন ঢেলে নেয়। এটা আসলে করা হতো সন্দেহ দূর করার জন্য, কারণ হোস্ট যদি গেস্টের গ্লাসে বিষ মিশিয়ে থাকে তাহলে তো দুজনেরই পান করা হলো। এসব গল্প করতে করতে তাদের ড্রিঙ্কসও শেষের দিকে। এমন সময় ওভেনের বাঁশি বেজে ওঠে, তার মানে মাটন রেডি। অথচ মেঘা এখনো বাসায় ফিরল না। সঞ্জীব তাকে ম্যাডামকে একবার কল করতে বলে। অমর সঞ্জীবের কথা মতো ফোন করে মেঘাকে, কিন্তু তারা অবাক হয় যখন দেখতে পায় মেঘার ফোনটা ঘরেই আছে, রিং বেজেই চলেছে তাতে। অমর তখন সঞ্জীবকে সেখানেই রেখে বেডরুমে চলে যায়। একটু পরেই অমর চিৎকার করে সঞ্জীবকে ডাকতে থাকে। সঞ্জীব সেখানে গিয়ে মেঘার লাশ দেখতে পায়। এই প্রথম দারুণ চঞ্চল অমরকে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। প্রিয়তমা স্ত্রীর জন্য আহাজারি করতে থাকে অমর। সঞ্জীব দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করে। অ্যাম্বুলেন্স চলে আসে। এখানে ইনভেস্টিগেশনে আসে বিরাজ। সে লাশ এবং ঘরের জিনিসপত্র দেখে। তারপর সেখানে ইন্সপেক্টর সামাল আসে। বিরাজ সামালের অনুমতি নেয় অমরের সঙ্গে একটা কথা বলার জন্য। সামাল অনুমতি দিয়ে ভেতরে চলে যায়। অমর স্মোক করছে। বিরাজ জানে তার ভেতরে কি চলছে, কিন্তু প্রশ্ন করাটাও তো জরুরি। অমর জানায় সে তার স্ত্রীকে 4টার সময় দেখেছে। অমর তখন বাসায় এসেছিল। বিরাজ প্রশ্ন করে অমর তো অফিস থেকে 12টায় বের হয়েছিল, কিন্তু বাসায় এসেছে 4টায়, তাহলে বাকি সময় সে কোথায় ছিল? অমর তাকে জানায় যে রাম্যার ভাইয়ের সঙ্গে লেমন ট্রি হোটেলে তার একটা কাজ ছিল, মানে এনকাউন্টার আর কি। সেখানেই ছিল সে। সেখান থেকে বিরাজকে ফোনও করেছিল টিম পাঠানোর জন্য। সেটা শুনেই বিরাজ তার কল লিস্ট চেক করে। অমর আসলেই তাকে 1:46-এ ফোন করেছিল। তাহলে বাকি 2 ঘন্টা অমর কোথায় ছিল? অমর তখন রেগে যায়। তার আওয়াজ বেড়ে যায়। জোরে জোরে বলতে থাকে যে সে ওই 2 ঘন্টা রাস্তার পাশের খোলা জায়গায় দাঁড়িয়েছিল। 12 ঘন্টায় সে 2টো এনকাউন্টার করেছিল। তার ফ্রেশ নির্মল পরিবেশের প্রয়োজন ছিল, তাই সে একটা ঠান্ডা পরিবেশে 2 ঘন্টা দাঁড়িয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে 8টা সিগারেট শেষ করেছিল।
রাস্তার পাশে দাঁড়ানো কি এখনো আইনত নিষিদ্ধ নাকি? এবার বিরাজের প্রশ্ন। অমর সেখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে অফিসে না গিয়ে বাসায় কেন গিয়েছিল? এবারও চেঁচিয়ে ওঠে অমর। তার নিজের বাসায় আসতেও কি বিরাজের পারমিশন নিতে হবে? প্রত্যেকবার এনকাউন্টার শেষে সে বাসায় আসে, তারপর শাওয়ার নেয়। এটা তার পুরনো অভ্যাস। সে এই কারণেই এসেছিল। তারপর এখান থেকে 4:30 বা 5টা নাগাদ সে বেরিয়ে অফিসে চলে যায়। যদিও তার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। অফিস থেকে আবার 8টার আশেপাশে সে পুনরায় বাসায় আসে। সঞ্জীব জানায় এই সময় সেও তার সঙ্গে ছিল। অমরই তাকে ডিনারের দাওয়াত দিয়েছিল, তবে তারও এক্স্যাক্ট টাইমটা মনে নেই। হয়তো 8টার এদিক ওদিক বেঁচে থাকবে। যদিও তারা নিয়মিত একসঙ্গে লাঞ্চ এবং ডিনার করে না, কিন্তু আজ অমর তাকে দাওয়াত করেছিল। এবার বিরাজ নিজের ফোন চেক করে। তারা তাকে খুনের ব্যাপারে জানিয়েছে 9:57-তে, বাসায় ফেরার প্রায় 2 ঘন্টা পর। তারা আরও আগে ফোন করেনি কেন? তখন অমর জানায় যে সে ভেবেছিল মেঘা হয়তো বাইরে কোথাও গেছে, আর এই 2 ঘন্টা সে ডিনার তৈরি করা এবং সঞ্জীবের সঙ্গে ড্রিঙ্কস করাতে ব্যস্ত ছিল। সে কিভাবে জানবে যে তার স্ত্রীর ডেড বডি বেডরুমে পড়ে আছে? আর সে তো ওই রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকেছিল, বেডরুমে ঢোকেও নি। এসবের মাঝেই ইন্সপেক্টর সামাল সেখানে চলে আসে। পুলিশ এবং ফরেন্সিক টিম সবখানে পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু কোথাও সেরকম প্রয়োজনীয় বা সন্দেহজনক কিছু পায়নি। পুলিশের সার্চ এবং ফরেন্সিক টিমের এভিডেন্স দেখে মনে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট কেস। মেঘা হয়তো পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে এবং সেখান থেকেই তার মৃত্যু ঘটেছে। কিন্তু বিরাজ সেটা মানতে নারাজ। সে বলে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা মার্ডার। কারণ সে মেঘার মাথায় ক্ষত দেখেছে, সেটা ভারী ভোঁতা কোনো বস্তুর আঘাত। সে সামালকে বলে যে মেঘার ঘরে যেসব ভারী বস্তু রয়েছে সেগুলো কালেক্ট করে পরীক্ষা করো, কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যাবে। কিন্তু সামাল জানায় ঘরে কেউ জোরপূর্বক ঢুকেছে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তখনই উদিত বলে ওঠে, তার মানে মেঘা নিজেই নিজের মার্ডারারকে দরজা খুলে দিয়েছিল, কারণ তার কাছে তো বাড়ির চাবি ছিল। কিন্তু মেঘার কাছে থাকা সেই চাবিগুলো কোথায়? অমর তখন বলে যে চাবিগুলো হয়তো মেঘার হ্যান্ডব্যাগে থাকতে পারে। তবে মেঘার তো হ্যান্ডব্যাগ একটা নয়, 4-5টা। সেগুলোর কোনো একটার ভেতরেই হয়তো আছে। কিন্তু অমর এখন খুঁজতে পারবে না, তাই সঞ্জীব নিজেই যায় চাবি খুঁজতে। মেঘা নিজের হ্যান্ডব্যাগের ওপর খুব অনুরাগী ছিল। তার অনেকগুলো ব্যাগ থাকা সত্ত্বেও সে বলতো তার কোনো ব্যাগ নেই। কিন্তু আজ তার সমস্ত ব্যাগ ফেলে মেঘা চলে গেছে। এসব বলতে বলতে কেঁদে ফেলে অমর। বিরাজ তখন তাকে সান্ত্বনা দেয়। এদিকে সঞ্জীব মেঘার বেডরুমের সব জায়গায় খুঁজেও কোথাও চাবিটা পায় না। সে একজন কনস্টেবলকে ডেকে র্যাক, টেবিল, টিভি, ফ্রিজ সবকিছু চেক করে দেখতে বলে। তারপর সে ফিরে যায় সবার মাঝে। বিরাজকে জানায় সব জায়গায় খুঁজেও সে চাবিটা পায়নি। তখন অমর বলে যে মেঘা নিজের জিনিসের ব্যাপারে খুব গোছালো ছিল, এখানে চাবি পাওয়া যায়নি মানে চাবিটা কোথাও নেই। বিরাজ এবার যুক্তি দেখায় যে তার মানে খুনি কলিং বেল বাজিয়ে ভেতরে আসে, দরজা নক করেই ভেতরে যায়, তারপর মার্ডার করে চাবি নিয়ে দরজা লক করে পালিয়ে যায়। যার অর্থ খুনি জানতো মেঘা চাবি কোথায় রাখে। এমন সময় পুলিশ এসে জানায় যে খুনটা কখন হয়েছে, কিভাবে হয়েছে সেটা কেবল ফরেন্সিক টিমই বলতে পারবে। তার জন্য বডিকে পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। যদি বিরাজ অনুমতি দেয় তো তারা বডিটা নিয়ে যাবে। বিরাজের অনুমতি নিয়ে তারা বডি নিয়ে চলে যাচ্ছিল। তখন চিৎকার করে অমর তাদেরকে থামতে বলে। শেষবারের মতো অমর মেঘার মুখটা দেখার জন্য মুখের ওপর থেকে কাপড় সরায়। তারপর আবারও অঝস্রে কেঁদে ওঠে সে। মেঘা মেঘা বলে চিৎকার করে ডাকতে থাকে। অমর সেই মৃত লাশটাকেই প্রমিস করে যে সে মেঘার খুনিকে ছাড়বে না। সে যে মেঘাকে সেভ করতে পারেনি, তাই মেঘা যেন তাকে ক্ষমা করে দেয়। তবে সে শীঘ্রই সেই খুনিকে মেঘার কাছে পাঠাবে, আর তারপর অমরও তার কাছে আসবে। মেঘার মার্ডারের পেছনে যে রয়েছে তাকে সে ছাড়বে না। মেঘার বডি তারা নিয়ে যাবে অল্প সময়ের জন্য, কিন্তু মেঘার চিন্তার কোনো কারণ নেই, অমর আছে, সে সব কিছু দেখে নেবে। এরপর লাশ নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। অমরকে ধীরাজ সান্ত্বনা দেয়, গড তাকে সহ্য করার মতো শক্তি দিক। এখন ইনভেস্টিগেশন চলবে, তাই অমরের উচিত ইনভেস্টিগেশনের টিমকে সাহায্য করা। আর অমরের যদি কোনো সাহায্য প্রয়োজন হয় সেটাও সে বিরাজকে জানাতে পারে। এবার তাদের চলে যেতে হবে। সঞ্জীবকে বিরাজ ড্রপ করে দিতে চায়। এই সময় অমর কিছুটা শান্ত হয়, সবাইকে 1 মিনিট অপেক্ষা করতে বলে। তারপর সে ওভেন থেকে তান্দুরি মাটন রান বের করে প্যাকিং করে নিয়ে আসে। এটা বিরাজদের জন্য নিয়ে যেতে বলে। মেঘা তো খেতে পারলো না, অন্তত তারাই টেস্ট করে দেখুক। খুব যত্ন করে বানিয়েছে অমর, তারা না নিলে অযথা নষ্ট হবে এটা। বরং তারা যদি এটা খায় অমরের ভালো লাগবে। তাদের যদি ভালো না লাগে তারা সেটা ফেলে দিতে পারে, কোনো সমস্যা নেই। এসব কথা শুনে টিমের সবাই ইমোশনাল হয়ে যায়। সঞ্জীব তন্দুরির প্যাকেটটা হাতে নিয়ে চলে যায়। এরপর একে একে সবাই চলে যায়। বেচারা অমর শুধু ওই বাড়িতে একা পড়ে থাকে। ফ্ল্যাশব্যাক শেষ হয়। অমর আর সঞ্জীব সেই কবরস্থানে রয়েছে। উইলিয়াম তাদের পাশেই। উইলিয়াম জানতে চায় অমর পরে সেই খুনিকে পেয়েছিল কিনা। সঞ্জীব উত্তর দেয়
সে খুনিকে তারা খুঁজে পায়নি, বরং অকারণে অমরকে 6 মাস সাসপেন্ড করা হয়েছিল। বরং বিরাজ তাকে সন্দেহ করেছিল কারণ ঘরে অন্য কোথাও কোনো অচেনা লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। অমর অবাক হয়ে সঞ্জীবকে প্রশ্ন করে, কোথাও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি মানে কি ঘরে অন্য কেউ আসেনি? ফিঙ্গারপ্রিন্ট তো মুছেও ফেলা যায়, গ্লোভস ব্যবহার করা যায়। তখন সঞ্জীব বলে, এসব কারণেই তো কেসটা এখনো আনসলভড হয়ে আছে। অমর তখন একটু তাচ্ছিল্যের স্বরে বলে, আনসলভড কেস? 15টা মার্ডার, 35টা চাঁদাবাজির কেস, আর তার সাথে 25টা এনকাউন্টারের কেস রয়েছে আমার জীবনে। এত কিছু হওয়ার পরেও সঞ্জীব কিভাবে ভাবলো যে অমর এই কেসটা এখনো আনসলভড রেখেছে? তার কথা শুনে সঞ্জীব চমকে ওঠে। তাহলে অমর সেই রাতে কি করেছিল যখন সবাই সেই রাতে বাড়ি ফিরে গিয়েছিল? আবারও ফ্ল্যাশব্যাক শুরু হয়। সেই রাতে ফেরার পর সঞ্জীবরা সবাই বিরাজের সঙ্গে বসে আলোচনা করছিল। বিরাজ বলছিল, এই খুনটা অন্য কেউ নয়, অমর নিজেই করেছে, আর দৃশ্যম মুভির মতো নিজেই অপরাধ লুকাচ্ছে। সে একজন ট্রেনিংপ্রাপ্ত ওএসআইটি অফিসার, তার কাছে এভাবে খুন করা তো কোনো ব্যাপারই না। যদিও সে ইমোশনাল হওয়ার নাটক করছে, কিন্তু সব প্রশ্নের উত্তর একদম সঠিক সঠিক দিচ্ছে, যেন সে আগে থেকেই সবকিছু জানতো যে কি কি প্রশ্ন করা হবে, আর তার উত্তরও রেডি করে রেখেছে। অমর জাতে মাতাল হলে কি হবে? তাহলে কিন্তু ঠিক আছে, অমর সবাইকে ধোকা দিতে পারবে, কিন্তু বিরাজকে নয়। সে ঠিকই ধরে ফেলেছে, কিন্তু উদিত বা সঞ্জীব যেন তার এই কথাটা বিশ্বাস করতে পারছিল না। উদিত তো নিজের চোখেই দেখেছে যে অমর মেঘাকে কতটা ভালোবাসে, সে তাকে খুন করতে পারে না। তাছাড়া অমর স্যার খুবই ভালো মানুষ। এরই মাঝে অমরের প্যাকিং করে দেওয়া মাটন খেতে থাকে বিরাজ। তার মতামত হলো, সবার সামনে অমর নিজের স্ত্রীকে ভালোবাসতেই পারে, কিন্তু ঘরের ভেতরে কি চলতো সেটা তো আর কেউ জানে না। তবে যাই হোক, অমরের রান্নাটা ভালো, প্রশংসা না করে থাকা গেল না। কিন্তু উদিতের মনে প্রশ্ন উঠছে, অমর এই খুনটা করেছে সেটা প্রমাণ করতে তাদের 3টা বিষয় ক্লিয়ার হতে হবে, এভিডেন্স, মোটিভ এবং ওয়েপন। কিন্তু তারা তো এগুলোর কোনোটাই পায়নি। তখন বিরাজ বলে, যদি সত্যি অমর খুনটা করে থাকে তাহলে এভিডেন্স পাওয়া সম্ভব নয়, তবে ভালোভাবে তদন্ত করলে তার মোটিভ পাওয়া যেতে পারে। আর বাকি থাকলো ওয়েপনের ব্যাপার, এটাও একটু ভালোভাবে ঘাটাঘাটি করলেই পাওয়া যাবে। সবকিছু যেন তাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। খুব নিকটে রয়েছে, ঘ্রাণ পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না জিনিসটা কি। সে যাই হোক, রাত অনেক হয়, সেদিন সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু তারা এটা খেয়াল করে না যে ওয়েপনটা তারা নিজেরাই খেয়ে ফেলেছে, সাথে এভিডেন্সও, অর্থাৎ ফ্রিজ থেকে বের করা সেই বড় খাসির রান যথেষ্ট ভারী, আর মেঘাকে মারার জন্য সেটা পারফেক্টও ছিল। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। এসব বলতে বলতে চেহারা বদলে যায় অমরের। তার মাঝে আস্ত একটা খুনির মুখ ভেসে ওঠে। এ যেন কোনো অচেনা চেহারার অমর। সঞ্জীব বুঝতে পারে খুনটা সত্যিই তাহলে অমরই করেছিল। সেদিন খাসির রান হাতে অন্য কেউ নয়, অমর নিজেই পেছন থেকে আঘাত করে মেঘাকে। কিন্তু কেন? প্রশ্ন করে অমরকে। অমরের কাছে ভালো লাগে প্রশ্নটা, কিন্তু উত্তর তো সঞ্জীবের জানার কথা। সে জানে না কেন, নাকি সঞ্জীব মজা করছে? এই বলে পাষাণের মতো হেসে ওঠে অমর। এরপর নতুন করে ফ্ল্যাশব্যাক শুরু হয়। সেদিন লেমন ট্রি হোটেলে গিয়েছিল অমর। সেখানে রাম্যার ভাই রাজ্যের এনকাউন্টার করে। তারপর যখন সেখান থেকে বের হয়, সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার চোখের সামনে লিফট থেকে বের হচ্ছে মেঘা আর সঞ্জীব। বোঝাই যাচ্ছিল তারা হোটেলে লাভার কাপল হয়ে এসেছে। দুজন বিশ্বস্ত মানুষ অমরের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যাদেরকে কিনা অমর মন থেকে ভালোবাসত। অথচ মেঘা বলেছিল সে স্মিতার সঙ্গে লাঞ্চ করতে যাবে। মেঘা তার সাথে এমনটা কিভাবে করতে পারে? অমর তাদের পেছন পেছন তাদের রুম পর্যন্ত যায়, তারপর রুমের দরজা বন্ধ দেখে ফিরে আসে। গাড়িতে করে যখন সে ফিরছিল, তার চোখের পানি যেন সে আটকাতেই পারছিল না। অথচ এদেরকে নিয়ে অমর কত খুশিতে ছিল। একসাথে আজ তারা সঞ্জীবকে নিয়ে ডিনার করবে ভেবেছিল। হয়তো এই জন্যই সঞ্জীব সকাল থেকে তার ফোন ওঠায়নি, আর না তো অফিসে গিয়েছে। একই সাথে দুটো গভীর আঘাত। অমরের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে কত ভালোবাসে মেঘাকে, আর মেঘা কিনা তার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গেছে। কি নিখুঁত অভিনয়! অমর তো কখনো বুঝতেই পারেনি, নাকি সে ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে তার অগোচরেই সবকিছু ঘটে গেছে, সেগুলো তার চোখে পড়েনি। এসব কথা ভেবে অমরের ভীষণ অস্থির লাগছিল। সে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। তাই গাড়ি থামিয়ে একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে কাটিয়ে দেয় 2 ঘন্টা। ভীষণ কঠিন হৃদয়ের মানুষ অমর, তবুও নিজেকে সামলে নিতে 2 ঘন্টা সময় লাগে তার। আর সেই সাথে পরপর 8টা সিগারেট। এরপর মেঘাকে ফোন করে জানতে চায় মেঘা কোথায়। অমর বাড়ি ফিরবে এখন। বাড়ি ফেরার পর মেঘা দরজা খোলে। অমরকে জিজ্ঞেস করে, তার তো 6টা আসার কথা ছিল, হঠাৎ 4টায় এলো কেন?
অমর জানায় 25 নম্বর এনকাউন্টার শেষ করে ফিরেছে সে। তারপর সে জানতে চায় মেঘা কোথায় লাঞ্চ করেছে, স্মিতা কেমন আছে। মেঘা বলে দেয় লেমন ট্রি হোটেলে লাঞ্চ করেছে তারা, আর স্মিতাও ভালোই আছে। তারপর অমর মেঘাকে মাটন বের করতে বলে শাওয়ার নিতে চলে যায়। ততক্ষণে পেঁয়াজ মরিচ তৈরি করে নিচ্ছিল মেঘা। অমর শাওয়ার শেষে এসে মেঘাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর জানতে চায় মেঘা তাকে ভালোবাসে কিনা, আর কতটাই বা ভালোবাসে। মেঘা উত্তর দেয় সে অমরকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন। অমর তখন বলে যদি মেঘা তাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আজ যেন তার সব প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেয়। এই কথা বলে সিগারেট ধরায় অমর। তারপর প্রশ্ন করে মেঘা কি সত্যি সত্যি স্মিতার সঙ্গে লাঞ্চে গিয়েছিল। যদি সে স্মিতার সঙ্গে গিয়ে থাকে তাহলে সঞ্জীবের সাথে লেমন ট্রি হোটেলের রুম নাম্বার 111-তে কে ছিল। এই কথা শুনে মেঘার গলা শুকিয়ে যায়। প্রথমে সে মিথ্যে উত্তর দেয় যে সঞ্জীবের সাথে ওই সময় কে ছিল সেটা সে জানে না। হয়তো অমর মিথ্যে কোনো ইনফরমেশন শুনে এখন তাকে এসব প্রশ্ন করছে। তখন অমর তাকে জানায় যে দুর্ভাগ্যবশত তার মিশন আজকে ওই হোটেল লেমন ট্রিতেই ছিল, আর সে নিজ চোখে এদের দুইজনকে দেখেছে। তাছাড়া মেঘার তো জানার কথা, অমর শোনা কথায় বিশ্বাস করে না। সব শুনে মেঘা বুঝে যায় যে তার আর মিথ্যে বলে কোনো লাভ নেই। সে স্বীকার করে নেয় যে সঞ্জীবের সঙ্গে তার সম্পর্ক আছে। এটা ছাড়া তার তো আর কোনো উপায় ছিল না। অমর তাকে একদমই সময় দেয় না, এমনকি বসে 1 মিনিট কথা বলার সুযোগটাও সে পায় না। মেঘা ইমোশনালি শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সে অমরকেই ভালোবাসে, সঞ্জীবকে না। মেঘা কাঁদতে কাঁদতে বারবার ক্ষমা চাইতে থাকে অমরের কাছে। আর এই আকুলতা দেখে অমর তাকে শান্ত হতে বলে। মাত্র একবার ভুল করেছে সে, এটা তো তার অপরাধ নয়। অমর মেঘাকে হাত মুখ ধুয়ে নিতে বলে। মেঘা চলে যায়, আর অমর কাপড়ে মুড়িয়ে হাতে নেয় সেই খাসির রান। তারপর মেঘাকে পেছন থেকে আঘাত করে। এক আঘাতেই মেঘা মৃত্যুর কোলে ঢলে পড়ে। অমরের চোখে তখন ঘৃণা আর নিষ্ঠুরতা। ছটফট করতে থাকা মেঘার কাছে বসে অমর। তার ধারণা মতে সম্পর্কে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, কিন্তু অমর মেঘাকে সুযোগ দিয়েছিল। যদি মেঘা বলতো যে সে ভালোবাসার টানে সঞ্জীবের কাছে গিয়েছিল তাহলে মানা যেত, কিন্তু শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের জন্য মেঘা অমরের ভালোবাসাকে ত্যাগ করেছে। ভালোবাসাহীন সম্পর্ক তৈরি করেছে সঞ্জীবের সাথে, যে কিনা অমরেরই জুনিয়র। মেঘা তার সাথে প্রতারণা করেছে, তাকে ঠকিয়েছে, আর প্রতারণার ক্ষমা অমরের কাছে নেই। অমর বিড়বিড় করে বলতে থাকে মেঘা তাকে ঠকিয়েছে। তারপর সে একটা কালো পলিথিন নিয়ে এসে মেঘার মাথাটা পলিথিনে রাখে, যাতে রক্তটা ফ্লোরে লেপ্টে না যায়। তারপর সাবধানে লাশটা টেনে নিয়ে যায় মেঘার বেডরুমে। সেখানে বডিটা রেখে পলিথিনটা নিয়ে পরিষ্কার করে পুড়িয়ে ফেলে। কিচেনের রক্ত, ওয়াশরুমের রক্ত সাবধানে পরিষ্কার করে ফেলে সে। তারপর শাওয়ার সেরে মেঘা যেভাবে সবকিছু পরিপাটি করে রাখে সেও সেভাবে সবকিছু গুছিয়ে রেখে দেয়, এবং খাসির রানটাও ম্যারিনেট করে নিজেই। এই পুরো সময়টা সে বিড়বিড় করতে থাকে মেঘা তাকে ঠকিয়েছে। কেন ঠকালো তাকে? সে বারবার বলেছিল তার সঙ্গে যেন প্রতারণা না করে, তারপরেও মেঘা তাকে ঠকিয়েছে। পাগলের মতো কাঁদতে থাকে অমর। শেষে মেঘার হ্যান্ডব্যাগ থেকে চাবির গোছাটাও নিয়ে টয়লেটে ফেলে দেয় সে। ফ্ল্যাশব্যাক শেষ হয় এখানেই। বর্তমানে কবরস্থানে অমরের পাশে বসে আছে সঞ্জীব। বোঝাই যাচ্ছে সে খুব ভয়ে আছে। এবার অমর সঞ্জীবকে প্রশ্ন করে সেদিন সঞ্জীব মেঘার রুমে কি চাবি খুঁজতে গিয়েছিল নাকি অন্য কিছু খুঁজতে গিয়েছিল। এটা বলে অমর একটা ফোন বের করে। এই ফোনটা ব্যবহার করে মেঘা সঞ্জীবের সঙ্গে কথা বলতো। সেদিন মেঘার হত্যার পর অমর নিজেকে ফ্রেশ করে বেরিয়ে যাচ্ছিল, তখনই এই ফোনে সঞ্জীবের কল আসে। ফোনটা লুকানো থাকলেও ভাইব্রেটের সাউন্ডে অমর সেটা খুঁজে পায়। সঞ্জীব মূলত সেদিন এই ফোনটাই খুঁজতে গিয়েছিল, কারণ এতে তাদের ভিডিও রয়েছে। সঞ্জীব বলে তার ভুল হয়ে গেছে, এটা তাদের দুজনেরই মিস্টেক ছিল। ঘনিষ্ঠ মুহূর্তে মেঘা ভুলটা করেছিল। এসব বলতে বলতে সঞ্জীব নিজের পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু সে তো পিস্তল গাড়িতেই রেখে এসেছে। ওদিকে অমর নিজের পিস্তল বের করেছে। সে ধমক দিয়ে সঞ্জীবকে বসতে বলে। অমরের রাগী গলা শুনে সঞ্জীব বেশ ভয় পেয়ে যায়। অমর তাদের দুজনকেই অনেক ভরসা করেছিল, কিন্তু তারা দুজনেই অমরের পিঠে ছুরি বসিয়েছে। তাই এখন সঞ্জীব যতই ক্ষমা চাক না কেন অমর তাকে ক্ষমা করতে পারবে না, কারণ অপরাধ দুইজন করেছিল। একজন অলরেডি তার অপরাধের শাস্তি পেয়ে গেছে। একই পাপের শাস্তি তো দুজনের জন্য দুই রকম হতে পারে না। একজনকে মৃত্যু আর একজনকে ক্ষমা, এটা অমর করতে পারবে না। এই পৃথিবীতে সবাইকে তার কর্মফল ভোগ করতে হবে। সঞ্জীবও সেটাই পাবে যেটা মেঘা পেয়েছে। কিন্তু এসব বলার পরপরই অমরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায় সঞ্জীব। পুরো ঘটনা কিন্তু উইলিয়াম দেখছিল। অমর পিশাচদের মতো হাসতে থাকে। উইলিয়াম তাকে দেখিয়ে দেয় সঞ্জীব কোন দিকে গেছে। অমর আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়।
আজ লুকোচুরি খেলা হবে জীবন আর মৃত্যু নিয়ে। সঞ্জীব প্রাণপণে লুকাচ্ছে, এক কবরের আড়াল থেকে অন্য কবরের আড়ালে যাচ্ছে। মৃত্যুর ভয়ে কাতর হয়ে গেছে সে। সে জানে অমর আজ তাকে পেলে ছাড়বে না, তাই লুকাতে তাকে হবেই। কিন্তু কোথা থেকে যেন অমর এসে সঞ্জীবের কাঁধে হাত রাখে, কলার ধরে সঞ্জীবকে তোলে সে। তারপর একের পর এক আঘাত করতে থাকে। মাঝে মাঝে সঞ্জীবও চেষ্টা করে আঘাত দিয়ে প্রতিহত করতে, কিন্তু অমরের সাথে পেরে ওঠে না। সে পাশে থেকে একটা গাছের ডাল নেয়, তবুও অমর তাকেই মারতে থাকে। অমরের ভেতরে যেন কোনো দানব ভর করেছিল। এক পর্যায়ে সঞ্জীব একটা পাথরের ধারালো টুকরো হাতে নেয় আর অমরের বুকে বসিয়ে দেয়, একেবারে হৃদয় বরাবর। কিন্তু অমরের তো একটাই হৃদয়, সেটা কতবার ভাঙবে সঞ্জীব? সে পুনরায় সঞ্জীবকে আঘাত করে। যাকে অমর নিজের চেয়ে বেশি ভালোবেসেছিল সে তাকে ঠকিয়েছে, আর যাকে সে আপন ছোট ভাইয়ের মতো ভরসা করেছিল সেই সঞ্জীব তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর চেয়ে যন্ত্রণাদায়ক পৃথিবীর আর কিছুই হতে পারে না। একের পর এক আঘাত পেয়ে সঞ্জীব সেখানে গিয়ে পড়ে যেখানটায় অমরকে ধাক্কা দিয়ে তার পিস্তলটা ফেলে দিয়েছিল সে। তার সামনেই সে পিস্তলটা দেখে হাতে তুলে নেয়। তারপর অমরের দিকে তাক করে বলে, পৃথিবীর সবাই কর্মফল পায় না, কেউ কেউ ফল নিজের হাতে তৈরি করে নেয়। আজ সঞ্জীবও নিজের হাতে নিজের ভাগ্য লিখবে। সে তার কর্মফল পাবে না। কিন্তু অমরের মাঝে কোনো ভয় নেই। সে জানে অবশ্যই সবাই তার কর্মফল পায়। সে যে পরিস্থিতিতে পড়েছিল সেই পরিস্থিতিতে অনেকেই আত্মহত্যা করত, কিন্তু অমর সেটা করেনি। সে করবেও না, কারণ সে কর্মফলে বিশ্বাসী। এই বলে সে কোকিলের মতো ডাকতে থাকে, অনেকটা লুকোচুরি খেলায় যেভাবে সংকেত দেওয়া হয় ঠিক সেইভাবে। ফাইটের পুরোটা সময় সে এরকম আওয়াজ করেছে, কারণ এটাও তার কাছে একরকম লুকোচুরি খেলার মতোই। সঞ্জীবের এই আওয়াজটা আর সহ্য হচ্ছিল না, তাই সে না না বলে শুট করার জন্য প্রস্তুত হয়। আর তখনই পেছন থেকে সঞ্জীবের মাথায় কেউ বেলচা দিয়ে আঘাত করে। বলাই বাহুল্য যে লোকটা ছিল উইলিয়াম। সঞ্জীবকে মেরে সেও কোকিলের মতো ডাকতে থাকে। আসলে এখানে আসার আগেই অমর উইলিয়ামকে টাকা দিয়েছিল। সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল অমরের। কবরস্থানে নতুন কবর ওঠে সঞ্জীবের, পাশেই বসে কাঁদতে থাকে অমর। সে সঞ্জীবকে নিজের ভাইয়ের মতো ভাবত, কিন্তু সঞ্জীব তাকে ঠকিয়েছে। তার কর্মফল তো তাকে পেতেই হবে, হোক সেটা আজ কিংবা কাল। যেখানে বড় বড় অবতাররা তাদের কর্মফল থেকে পালাতে পারেনি, সেখানে সঞ্জীব তো মানুষ মাত্র, সে কিভাবে তার কর্মফল থেকে পালাবে? এসব কথা বলেই কাঁদছিল অমর। তখন তার সামনে আসে উইলিয়াম। সঞ্জীবের কবর দেওয়া শেষ। অমর তাকে ধন্যবাদ জানায়। উইলিয়াম তখন তাকে কর্মফলের ব্যাপারে বলে। যদি কেউই তার কর্মফল থেকে পালাতে না পারে, তাহলে অমর কেন তার কর্মফল থেকে পালাতে চাচ্ছে? অমর সেটা শুনে চমকে ওঠে। কোনো একটা রহস্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উইলিয়াম তার হাতে থাকা বেলচা দিয়ে অমরের মাথায় আঘাত করে। কারণ সেই রবিবার রাতে তার ছেলে রবিনের লাশ যে গাড়িতে করে এনেছিল, সে আর কেউ নয়, সে ছিল অমর। উইলিয়ামের স্পষ্ট মনে আছে, গাড়ি থেকে যে হাতটা 2 লাখ টাকা বের করে দিয়েছিল, সেই হাতে একটা ট্যাটু ছিল। হুবহু সেই ট্যাটুটাই অমরের হাতে আছে, কর্মফলের ট্যাটু। অমরই রবিনের লাশটা দাফনের বিনিময়ে উইলিয়ামকে 2 লক্ষ টাকা দিয়েছিল। তাই এখন উইলিয়াম আরও একটা কবর দিচ্ছে, অমরের কবর। উইলিয়ামের তখন তার ছেলের কথা খুব মনে পড়ছিল। রবিন গ্রামে এসেছিল, সবার সাথে হইচই আনন্দে মেতে উঠেছিল। ডক্টর হতো সে। উইলিয়ামের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল রবিন। অথচ মাত্র 25 বছর বয়সেই তাকে প্রাণ দিতে হয়েছে। আজ উইলিয়ামের মনে তৃপ্তি পেয়েছে, ছেলের হত্যাকারীকে মারতে পেরেছে সে। আজও সেই দিনের মতোই বৃষ্টি হচ্ছে, একই পরিবেশ। ছেলের কবরের পাশে বসে স্মৃতিচারণ করে উইলিয়াম। আসলে প্রকৃতি একই ঘটনা বারবার ঘটাতে পছন্দ করে। অমরের কবর দেওয়া শেষ, সব কাজই শেষ, তাই উইলিয়াম হেঁটে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎই জিজাসের বড় পাথরের মূর্তিটা তার ওপর এসে পড়ে। সমাপ্তি হয় উইলিয়ামের জীবনেরও। আসলে প্রকৃতি ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। একজনকে আর একজনের মাধ্যমেই শাস্তি দেয় গড। আর সীমা ছাড়িয়ে গেলে শাস্তির দায়িত্ব নেয় গড নিজেই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রবিনকে অমর কেন আর কিভাবে মেরেছিল। চলুন আরেকবার ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। মুভির শুরুতে আমরা অমরকে একটা এনকাউন্টার মিশনে দেখেছিলাম, যেদিন ছিল সঞ্জীবের অফিসের প্রথম দিন। সেই এনকাউন্টারে পুরো একটা গ্যাংকে এনকাউন্টার করে শেষ করে দিয়েছিল অমর। এনকাউন্টারের সময় অমর উদিতকে প্রশ্ন করেছিল যে 5টা পাখির মধ্যে একটা পাখিকে শুট করলে বাকি কয়টা পাখি থাকবে। এটা বলে অমর যাকে শুট করেছিল সেই ছিল রবিন। রবিন সেখানে গিয়েছিল টাকা ধার করতে, কিন্তু দুর্ভাগ্যবশত এনকাউন্টারে সেও মারা যায়।
এনকাউন্টারের পর অমর সঞ্জীবকে পাঠায় রিপোর্ট করতে। সেই সময় উদিত অমরকে রবিনের লাশটা দেখায়। উদিতের থেকে অমর জানতে পারে যে ছেলেটা গ্যাংয়ের কেউ নয়, গ্যাং লিডার সুদে টাকা ধার দিত। ছেলেটা নিজের প্রয়োজনে টাকা ধার করতেই সেখানে এসেছিল। যেহেতু ছেলেটা মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তাই এটা নিয়ে ঝামেলা হতে পারে, এমনকি পুরো দেশে এটা নিয়ে বড় একটা ইস্যু তৈরি হতে পারে। তখন অমর সেই লাশ সরানোর দায়িত্ব নেয় আর অবৈধভাবে সেই লাশের বিনিময়ে 2 লাখ টাকা দিয়ে উইলিয়ামের মাধ্যমে তার কবরস্থানেই দাফন করায়। এখন ফ্ল্যাশব্যাক শেষ। এই সময় কবরস্থানের একটা কবর থেকে একটা হাত বের হতে দেখা যায়, কর্মফলের ট্যাটু করা হাত, যাতে রক্ত লেগে আছে। হাতটা 2 আঙুল উঁচিয়ে বিজয়ের ইঙ্গিত দেয়। নিঃসন্দেহে এটা অমরেরই হাত, কিন্তু সে কি বেঁচে ফিরে আসবে আবার? এই প্রশ্নটাকে সামনে রেখেই এই অদ্ভুত সুন্দর মুভিটার গল্প শেষ হয়। সত্যি বলতে আপনি বা আমি যাই করি না কেন, আমাদের সবসময় মনে রাখতে হবে সবকিছুরই কর্মফল আছে। আমরা যতই গোপনে অপরাধ করি না কেন, ওপরে কেউ একজন বসে আছে যে আমাদের সবকিছু দেখছে। ভালো কাজের জন্য যেমন সে পুরস্কার দেয়, তেমনি খারাপ কাজের জন্য দেয় শাস্তি। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।